হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো? আম আশা করি অনেক ভালো আছো সবাই। আজকে এই নতুন সিস্টেমে তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস। সো সবাই একটু আমাকে জানাও যে আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আমি নিজে একটু চেক করে নিই গ্রুপে লাইভটা শুরু হয়েছে কিনা। ওকে, সো ওয়েলকাম সবাইকে আজকের বায়োলজি ফ্রি ক্লাসে। অলরেডি যারা আমাকে চেনো তাদের কাছে নতুন করে আমার পরিচয় দেওয়ার কিছু নেই। আর যারা আজকে নতুন জয়েন করতেছো তাদের জন্য আমার পরিচয়টা একটু দিয়ে নিচ্ছি। আমি নাজিয়া হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে ফিশারিজে মাস্টার্স করছি। একেবারে শেষের দিকে থিসিসটা বাকি আছে আমার, বাদ বাকি সবকিছু শেষ। সো মাস্টার্সের একেবারে শেষের দিকে আমি আজকে তোমাদের সাথে আমি বায়োলজি ফ্রি ক্লাসটাকে নিয়ে এমএসএফ প্ল্যাটফর্মে এসেছি। সো যারা অলরেডি রেগুলার ক্লাস করে আসছো তাদের কাছে নতুন কিছু নাই, সবাই সবকিছু জানো কিভাবে কি করা হয় না হয়, কি পড়াচ্ছি। সো লাস্ট ফ্রি ক্লাসে যে চ্যাপ্টারটা আমরা পড়াচ্ছিলাম সেটাই আমরা আজকে কন্টিনিউ করব। সবাই একটু জয়েন করে ফেলো তাড়াতাড়ি। আচ্ছা, শোভা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি আজকে তোমাদেরকে যে চ্যাপ্টার পড়াবো সেটা হচ্ছে সেল কেমিস্ট্রি, কোষ রসায়ন। এটা হচ্ছে কি অলরেডি কন্টিনিউ হচ্ছে তোমাদের ফ্রি ক্লাসগুলোতে, আর প্রিমিয়াম ক্লাসটাতে হচ্ছে কি আমি ফার্স্ট চ্যাপ্টার পড়াচ্ছি, সেটাই চলতেছে। সো যেহেতু ফ্রি ক্লাসে সেল কেমিস্ট্রি পড়াচ্ছিলাম, আজকে ওটাই পড়াবো লাইভ ক্লাসে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যেহেতু এটা লাইভ কনফারেন্স ক্লাস না, সবাই আমাকে ফেস টু ফেস প্রশ্ন করতে পারতেছো না, তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা আমাকে কমেন্ট বক্সে করবা। আমি একটু পরপর কমেন্ট বক্সে চেক করবো, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেগুলোর উত্তর দিব। আচ্ছা, অনেকেই জয়েন করেছে দেখা যাচ্ছে। সো ওকে, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমার সবাই পড়া ধরার হাত থেকে বেঁচে গেছো, এটা আমার জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার। আমি সবাইকে পড়া ধরতে পারতেছি না। আর যারা আজকে নতুন সবাই পড়াশোনার হাত থেকে বেঁচে গেছে। ওহ সরি। আচ্ছা, যেহেতু সবাইকে পড়া টড়া ধরতে পারতেছি না, সো আজকে আমি যদি পড়াটা সরাসরি শুরু করব, পড়া যদি ধরার থাকতো তাহলে আমি তোমাদেরকে পড়া ধরতাম, পড়া ধরে ক্লাস শুরু করতাম। যেহেতু ওই চ্যাপ্টারটা এখন নাই, সো এমনিতেই শুরু করবো আমরা আমাদের ক্লাস সরাসরি। আমার ক্লাসের কিছু নিয়ম কানুন আছে যেটা সবাই জানো, একটু বই খাতা নিয়ে বসলে ভালো হয় যদি তোমরা মনে করো যে কোনো কিছু ইম্পর্টেন্ট। অবশ্যই লেকচারে সবকিছু থাকবে এবং যেহেতু এটা লাইভ যাইতেছে এটা রেকর্ডও থাকবে। তারপরে যদি মনে হয় যে কোনো কিছু নোট ডাউন করে রাখাটা ইম্পর্টেন্ট তাহলে নোট ডাউন করে রাখবা। এই তো। আর প্রশ্নগুলো থাকলে কমেন্ট করবা। আচ্ছা, শুরুতে অনেকগুলো কমেন্টস আসছে, আমি একটু বলি। যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম, হ্যালো, আদাব। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু প্যারায় আছি। লাস্ট আমি একটু আগে হিসাব করলাম, 32 ঘন্টা আমি 5 ঘন্টা ঘুমাইছি, কারণ আমি একটু বিজি ছিলাম, আমার ফ্যামিলি মেম্বার সিক, তাদেরকে নিয়ে একটু হাসপাতালে ছিলাম। সো যাই হোক, না আমি ফাইন। আচ্ছা, রাফি লিখেছে ক্লাসগুলোকে অ্যাডমিশনের জন্য। আচ্ছা ভাই, এটা একাডেমিক ক্লাস। আজকে আমাদের যে ক্লাসটা আগে কনফারেন্সে হতো, আজকে থেকে সেগুলো, আজকে থেকে না অ্যাকচুয়ালি আরো আগে থেকেই লাইভে শুরু হচ্ছে ফ্রি ক্লাসগুলো। এটা একাডেমিক ক্লাস, সেল কেমিস্ট্রিটা আমি পড়াবো। সো একাডেমিক কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে করবা অবশ্যই আজকের চ্যাপ্টারের উপর, মানে আমি যা পড়াবো। চ্যাপ্টার না, চ্যাপ্টারের শুরু অনেকখানি আগে গেছে, শেষেরও বাকি আছে। আজকে যতটুকু পড়াবো তার ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে লিখবা। ও আচ্ছা, আমি কমেন্টস গুলো কিন্তু মোবাইল থেকে পড়তেছি, সো কারণ এখানে তোমাদের নামগুলো উঠতেছে না, কমেন্টস গুলো আমি মোবাইল থেকে পড়তেছি। অনেকেই জয়েন করছো দেখা যাইতেছে। জান্নাতুল ফেরদৌস, নিশিতা পাল, রাফি, আইমান ভাইও জয়েন করছে, সেও ক্লাস করতে আসছে। শাকিল খান, শামীম মেহেদি, সবাই ওকে ফাইন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো কথা না বাড়িয়ে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, শীত কিন্তু অনেক পড়ছে। কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি আজকে। আচ্ছা, একটু বলে নিই ক্লাস শুরু করার আগে, যেহেতু আমি স্ক্রিন শেয়ার করে পড়াচ্ছি, তার মানে আমার সামনে যখন স্ক্রিনটা খোলা থাকবে তখন কিন্তু ওই আগের ক্লাসের মতন তোমাদের কথাটা আমি শুনতে পাচ্ছি না। সো আমি মোবাইল থেকে তোমাদের কমেন্টস গুলো কিছুক্ষণ গ্যাপ দিয়ে দিয়ে পড়বো। সো ইম্পর্টেন্ট কোশ্চেন থাকলে তোমরা সেগুলো করে ফেলো। আচ্ছা, আজকে ফার্স্ট ক্লাস না, আজকে নতুন নিয়মে ফার্স্ট ক্লাস।
আচ্ছা, স্বাধীন চলে আসছে। বাহ! 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 ও তো বিশাল বাঁচা বাচ্চা। ওকে আমি পড়াটাও ধরতে পারলাম না, শাস্তিটাও দিতে পারলাম না জীবনে। আজকে নতুন ক্লাস, ১ম ক্লাস না, আজকে নতুন নিয়মে আমার সাথে ১ম ক্লাস। এর আগেও লাইভে তোমাদের ফিজিক্সটা হয়ে গেছে, কেমিস্ট্রিটাও মনে হয় হয়ে গেছে। বায়োলজিটা আজকে ফার্স্ট। আমি একটু পর পর হচ্ছে গিয়ে কমেন্টস এর অ্যান্সারটা দিব, কন্টিনিউয়াসটা দিতে পারবো না। কারণ আমার সামনে যখন স্ক্রিন খোলা থাকবে তখন আমি তো আর বারবার কমেন্ট পড়বো না, এটা ইন্টারাপশন হয়। ওকে, শুরু করি আমরা তাহলে পড়ানো। ওকে, যারা আমাকে আজকে প্রথম দেখছো তাদের জন্য আমার পরিচয়টা বড় বড় করে প্রথম স্ক্রিনে লিখে দিয়েছি। আমার নাম, আজকে কি পড়াবো সেটা। চ্যাপ্টার কিন্তু আজকে শুরু না, চ্যাপ্টারের আজকে মাঝামাঝি না, শুরুতে আমাদের ২-৩টা ক্লাস হয়ে গিয়েছে। সেল কেমিস্ট্রি এর ফার্স্ট ক্লাস এটা না, সেল কেমিস্ট্রি এর 3rd or 4th ক্লাস, আমি ঠিক মনে নাই। এত ক্লাস ট্র্যাক রাখা আসলে সম্ভব না। দুইটা বা 3টা ক্লাস মনে হয় চলে গেছে আগে। সো আজকে হচ্ছে তার পরের ক্লাসটা। সো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে কি, আমরা যদি একটু লাস্ট ক্লাসটা রিক্যাপ করে আসি, যারা আজকে একেবারেই নতুন তাদের জন্য ইজি হবে। সো দিস ওয়াজ আওয়ার লাস্ট ক্লাস। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন পড়েছিলাম। ক্লাসিফিকেশনটা শুরু করেছিলাম কয় রকমের হয়, এবং মনোস্যাকারাইডটা ডিটেলসে পড়েছিলাম। ওকে, মনোস্যাকারাইডের ডিটেলসে পড়েছিলাম। অনেকগুলো আমরা তোমাদেরকে হোমওয়ার্কও দিয়েছিলাম। মনোস্যাকারাইডের ভিতরে আমরা ট্রায়োস থেকে শুরু করেছিলাম, ট্রায়োস, দেন টেট্রোস, দেন পেন্টোজ, পেন্টোজের মধ্যে রাইবোজ এন্ড ডিঅক্সিরাইবোজ, দেন হচ্ছে গিয়ে হেক্সোজ পড়লাম, গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ এর ডিটেলস বর্ণনা করেছিলাম। তারপরে হচ্ছে আমরা ডি এবং এল, যেই হচ্ছে গিয়ে আলোক সক্রিয়তার কাহিনীগুলো, সেগুলো পড়েছিলাম। হেপ্টো। সো দিস ওয়াজ আওয়ার লাস্ট ক্লাস, মানে হচ্ছে আমরা লাস্ট ক্লাসে মনোস্যাকারাইড পর্যন্ত শেষ করেছিলাম। এর উপরে অনেকগুলো হোমওয়ার্কও ছিল, অনেকেই হোমওয়ার্ক জমা দিয়েছো। আমার এখন নামগুলো মনে নেই, আমি মোটামুটি সবার হোমওয়ার্কে চেক করে কমেন্টস করেছি, রিপ্লাই দিয়েছি কোনো কারেকশন থাকলে। সো সবাইকে অনেকগুলো থ্যাংক ইউ, তোমরা অনেক ভালো করেছো কিন্তু এবারের হোমওয়ার্ক। এর আগের হোমওয়ার্কগুলোতে হচ্ছে টুকটাক আমার অনেক দেখা যেত, প্রায় প্রতিটা কমেন্ট থেকে কিছু না কিছু কারেকশন দিতে হইতো। এবার মোটামুটি সেভাবে কোনো কারেকশন আসে নাই, সবাই একেবারে পারফেক্টলি অ্যান্সার করেছো, সেজন্য সবার জন্য একটা হাততালি। সো আজকে আমাদের যেহেতু লাস্ট ক্লাসে মনোস্যাকারাইড শেষ হয়েছে, আমরা ডাইস্যাকারাইড থেকে আজকে শুরু করব। আচ্ছা, কমেন্টস অনেক আসতেছে, এখানে আমি একটু কথা বলি। প্রচুর অনেকেই জয়েন করেছো, ঈশা, জান্নাত, হাসি, জুলিয়া, ওয়াকিল। সো যেহেতু এখন আমি পড়ানো শুরু করতেছি, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর অ্যান্সারটাই দিব। আমি ভালো আছি, সবাইকে সালামের উত্তর আমি আবার দিয়ে দিচ্ছি। অ্যান্ড টেকনিক্যাল যে কোশ্চেনগুলো, সেগুলোর অ্যান্সার এমএসএফ এর প্রতিনিধি থাকে, তারা হচ্ছে দিতে থাকবে তোমাদেরকে। এমএসএফ এর প্রতিনিধি বলতে এমএসএফ ক্লাস অ্যাম্বাসেডার যারা, তোমাদের ফ্রেন্ডসরাই, তারা হচ্ছে দিতে থাকবে। ওকে, আচ্ছা, এই ক্লাসগুলো রেকর্ডেড থাকে। হ্যাঁ, রেকর্ডেড থাকে। এটা হচ্ছে গিয়ে তোমরা এমএসএফ এর যারা আছে তাদের সাথে, স্বাধীন বা আইমান ভাইয়া, ওদের সাথে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবা। সো আমরা আজকে শুরু করি। লাস্ট ক্লাসে আমরা মনোস্যাকারাইড দিয়ে শুরু করেছিলাম, আজকে আমরা ডাইস্যাকারাইড থেকে শুরু করছি। সিম্পলি সংজ্ঞার দিক দিয়ে যদি আমরা যাই, মনোস্যাকারাইডটা হচ্ছে গিয়ে একক অণু, অর্থাৎ একটা অণু মিলে একটা অণু কার্বোহাইড্রেটে, সেটাকে আমরা মনোস্যাকারাইড বলতেছি, যেটাকে আর ভাঙা যায় না। ডাইস্যাকারাইড বা পলিস্যাকারাইড, বা সিম্পলি আমরা যদি স্টার্চকে চিন্তা করি, যেটা হচ্ছে গাছের সঞ্চিত খাবার, এই স্টার্চকে যদি ভাঙি অনেক কিছু পাবো। একটা স্টেজ বাই স্টেজ আস্তে আস্তে এমন একটা সময় আসবে যখন এটাকে আর ভাঙা যাবে না। তো এই যে আর ভাঙা যাবে না স্টেজটা, সেটাকে আমরা বলেছিলাম যে মনোস্যাকারাইড, একেবারে ইউনিট, একক যে জিনিসটা, সেটাকে আমরা বলেছিলাম মনোস্যাকারাইড। যেখানে আমরা এক্সাম্পল করেছিলাম, গ্লুকোজ ছিল, ফ্রুক্টোজ ছিল, রাইবোজ ছিল, ডিঅক্সিরাইবোজ ছিল, এক্সেট্রা। সো মনোস্যাকারাইড যেহেতু একক, সো স্বাভাবিকভাবেই মনোস্যাকারাইডের পরের ক্লাসটা আসতেছে ডাইস্যাকারাইড, বা ডাই নামেই দেখা যাচ্ছে দুই, অর্থাৎ দুইটা
স্যাকারাইড অণু বা দুইটা কার্বোহাইড্রেট অণু মিলে যে জিনিসটা হয় সেটাকে আমরা বলতেছি ডাইস্যাকারাইড। সো সিম্পলি যদি ডাইস্যাকারাইডের সংজ্ঞার দিকে যাই, দুইটা কার্বোহাইড্রেট অণু যখন এই যে মাঝখানে একটা বন্ড, এটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। আমরা যদি তোমাদের যদি মনে থাকে অ্যামাইনো অ্যাসিডের যে বন্ড সেটার মধ্যে যে বন্ড থাকে, অর্থাৎ প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিডের যে বন্ডগুলো থাকে সেগুলোকে আমরা বলি পেপটাইড বন্ড। আর কার্বোহাইড্রেটের মধ্যে যে বন্ধনটা থাকে, মানে যার মাধ্যমে একটা কার্বোহাইড্রেট অণু আরেকটা কার্বোহাইড্রেট অণুর সাথে যুক্ত থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ডাইস্যাকারাইড বন্ড, সরি গ্লাইকোসাইডিক বন্ড। সো পেপটাইড বন্ডটা যখন আমরা প্রোটিন পড়বো তখন দেখবো। আর এখানে হচ্ছে গিয়ে গ্লাইকোসাইডিক বন্ড, যেটা হচ্ছে আমাদের এই ডাইস্যাকারাইডের মধ্যে আমরা পাই। অর্থাৎ দুটো মনোস্যাকারাইড অণু যখন পরস্পর এই গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলতেছি ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডের রিঅ্যাকশনটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। এখানে সিম্পলি একটা গ্লুকোজের অণু আছে, এটা কিন্তু গ্লুকোজের অণু, যারা হচ্ছে গিয়ে লাস্ট ক্লাসে পড়ছো তাদের মনে আছে। আর এটা হচ্ছে গিয়ে সুক্রোজের অণু। তো এই যে একটা গ্লুকোজ এবং এই যে একটা সুক্রোজ, এই মাঝখানের জায়গাটাতে কিন্তু আচ্ছা আমি কালারটাকে একটু সরাই, দাঁড়াও একটু ব্যাকে দিলে কালারটা সরে যাবে। সো গ্লুকোজ এবং ফ্রুক্টোজটা যদি আমরা দেখতে যাই, এখানে কিন্তু হচ্ছে গিয়ে একটা পানির অণু ছিল। এই যে মাঝখানের জায়গাটা, এখান থেকে একটা H2O অর্থাৎ একটা পানি ভদ্রলোক বিদায় হয়েছে। এই পানি ভদ্রলোক বিদায় হয়ে ওকে, এই পানি ভদ্রলোক বিদায় হয়ে এই গ্লাইকোসাইডিক বন্ডটা তৈরি হয়েছে। অর্থাৎ এই মাঝখানের এই জায়গাটা থেকে এক অণু পানি বাই বাই হয়ে গেছে এবং অক্সিজেনটা দুইজনের মধ্যে শেয়ার হয়ে আসছে। আমরা অলরেডি পড়ছিলাম যে এখানে সমযোজী বন্ধনটা অনেক দেখা যায়, কার্বোহাইড্রেট বলি বা বায়োমলিকিউলস বা যেটাকে বলে জৈব অণুগুলার বলি, সেখানে হচ্ছে গিয়ে অনেকগুলো বন্ধন দেখা যায়। তার মধ্যে খুব কমন হচ্ছে আয়নিক পড়েছিলাম না, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, গ্লাইকোসাইডিক বন্ধন, পেপটাইড বন্ধন। সো এখানে সমযোজী বন্ধনটা হচ্ছে আর কি। এবং এই সমযোজী বন্ধন সরাসরি বলা যায় না, সিম্পলি এটাকে গ্লাইকোসাইডিক বন্ধন বলা যায়। যেহেতু এটা কার্বোহাইড্রেট অণুর মধ্যে দুইটা মনোস্যাকারাইডের মধ্যে গঠনটা হচ্ছে, সেজন্য আমরা এটাকে বলতেছি গ্লাইকোসাইডিক বন্ধন। অর্থাৎ দুটো সেপারেট মনোস্যাকারাইড অণু যখন একটা গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা আবদ্ধ হয় তখন সেটাকে আমরা বলতেছি ডাইস্যাকারাইড। এখানে ডাইস্যাকারাইডের অনেকগুলো এক্সাম্পল আছে, তোমাদের বইয়ে নামগুলো আছে। সুক্রোজ, এগুলো বর্ণনা আমরা একটু পরে বলবো। সুক্রোজ, সেলোবায়োজ, ম্যালটোজ, ল্যাকটোজ। এরা কে কি করে খায় না মাথায় দেয় সেগুলো আমরা একটু পরেই দেখবো। ল্যাকটোজটা এটা আমাদের সবারই খুব পরিচিত একটা নাম, অ্যাটলিস্ট যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে। আমার নাই, আমার বোনের আছে, আমার আত্মীয়দের মধ্যে অনেকের আছে ল্যাকটোজ ইনটলারেন্স, অর্থাৎ যারা দুধ খেয়ে হজম করতে পারে না, তাদের বডিতে দুধ হজম করার যেই এনজাইমস বা মেকানিজমটা সেটা নাই। যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তাদের কাছে ল্যাকটোজটা খুবই পরিচিত একটা নাম। সো স্বাভাবিকভাবে নাম থেকে বোঝা যাচ্ছে এটা দুধের মধ্যে থাকে যে কার্বোহাইড্রেটটা, সেটাকে আমরা ল্যাকটোজ বলি। সুক্রোজ হচ্ছে গিয়ে চিনির মধ্যে যে ভদ্রলোক থাকে। সেলবায়োস হচ্ছে গাছের ছাল বাকলের মধ্যে যে ভদ্রলোক থাকে। আর ম্যালটোজ হচ্ছে স্বাভাবিক খাবার দাবারের মধ্যে পাওয়া যায় হচ্ছে ম্যালটোজটাকে। এবারে আমরা যদি স্বাভাবিক সংকেতের দিকে আসি, সাধারণ সংকেত, স্বাভাবিক না, মনোস্যাকারাইডের ক্ষেত্রে সংকেতটা ছিল CnH2nOn। এখানে কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে সিম্পলি সংকেত হচ্ছে C12H22O11, এরকম একটা সাধারণ সংকেত এদের মধ্যে থাকে। এবং মনোস্যাকারাইডের ক্ষেত্রে আমি বুঝিয়েছিলাম যে সাধারণ সংকেতের কাহিনীটা আসলে কি। সুক্রোজের সংকেতও কিন্তু এটা, এই ভদ্রলোকের সংকেতও কিন্তু এটা, এটার সংকেত এটা, এটার সংকেত এটা, কিন্তু পুরো পার্থক্যটাই আসে স্ট্রাকচারালি, কে কোথায় বসতেছে, অর্থাৎ কার্বন কার কোথায় বসতেছে, হাইড্রোজেন কার কোথায় বসতেছে, অক্সিজেন কার কোথায় বসতেছে। এই যে আমার স্ট্রাকচারাল যে পার্থক্যটা, সেটার কারণে এক একজনের এক একটা নাম হয়। বাট আমি যদি গুনে গুনে লিখতে চাই যে কার্বন কয়টা, হাইড্রোজেন কয়টা, অক্সিজেন কয়টা, সেক্ষেত্রে C12H22O11 এটা হচ্ছে কি আমার সাধারণ সংকেত। ওকে, এই পর্যন্ত। আচ্ছা, এবারে আসতেছে, এখানে দেখো তিনটা বিক্রিয়া লেখা আছে। অ্যাকচুয়ালি সিম্পলি এটা বিক্রিয়া না, এটা হচ্ছে কে কি দ্বারা তৈরি। ডাইস্যাকারাইড যে বললাম, অর্থাৎ প্রত্যেকেই দুইটা করে মনোস্যাকারাইড দিয়ে তৈরি। এখানে তিনটা এক্সাম্পল আছে। সুক্রোজ হচ্ছে এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রুক্টোজ দিয়ে তৈরি।
ম্যালটোজ দুই অণু গ্লুকোজ দিয়ে তৈরি, ল্যাকটোজ ও দুই অণু গ্লুকোজ, এক অণু গ্লুকোজ এবং এক অণু গ্যালাক্টোজ দিয়ে তৈরি। এখানে একটা জিনিস বাদ গেছে, সেলোবায়োসটা এখানে তোমাদের বইও অ্যাড করে, কারণ ম্যালটোজ আর সেলোবায়োস দুজনই গ্লুকোজ দিয়ে তৈরি, কিন্তু পার্থক্যটা কি সেটা হচ্ছে আমরা পড়ার সময় দেখবো। সিম্পলি এটা হচ্ছে গঠনটা, যে আমি নামে বলতেছি এটা ডাইস্যাকারাইড, আর হচ্ছে গিয়ে তাহলে ওই ডাইস্যাকারাইড অর্থাৎ দুইটা মনোস্যাকারাইড অণু আছে, অর্থাৎ কার মধ্যে কে আছে সেটার পরিচয়টা হচ্ছে এখানে। সুক্রোজ আছে, সুক্রোজের মধ্যে আছে এক অণু গ্লুকোজ এক অণু ফ্রুক্টোজ, ম্যালটোজে আছে দুই অণু গ্লুকোজ এবং ল্যাকটোজে আছে এক অণু গ্লুকোজ এবং এক অণু গ্যালাক্টোজ। এখন এই জিনিসটা কিভাবে আসতেছে, এখানে একটা জিনিস দেখো, সবার সাথে যদি আমি পানি যোগ হইতেছে, এটা একটা জিনিস আগে বলি। ডাইস্যাকারাইডের সাথে সিম্পলি ডাইস্যাকারাইডের সাথে বা চিনির সাথে যদি আমি পানি যোগ করি, পানির মধ্যে চিনি গুলাই, তখন এই ভাগটা হয়ে যায়, এই অণুটা ভাগ হয়ে যায়। এটাই এখানে সিম্পলি কার্বোহাইড্রেটের সাথে যদি আমি পানি মিক্স করি, তখনই এরা এই তাদের যে একক অণু সেখানে ভাগ হয়ে যায়। একইভাবে একক অণুগুলো থেকে আমি যদি পানিটা বের করে দেই, তখন যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এই ডাইস্যাকারাইড হয়ে যায়। অর্থাৎ এটা কিন্তু রিভার্সের ক্ষেত্রেও এই প্রত্যেকটা বিক্রিয়া কিন্তু রিভার্সও হয়। অর্থাৎ আমি যদি দুইটা মনোস্যাকারাইড থেকে এক কোনো পানি বাইর করে ফেলি তাহলে ডাইস্যাকারাইড পাই, আর উল্টাভাবে বলে ডাইস্যাকারাইডের সাথে এক কোনো পানি যোগ করলে আমি দুইটা মনোস্যাকারাইড পাই। এই তো গুলো সিম্পল একটা কাহিনী। এবার দেখি এই জিনিসগুলো কি ভাই, ইনভার্টেজ, ম্যালটেজ, ল্যাকটেজ, এইগুলো হচ্ছে কতগুলো এনজাইম। বায়োলজি শুরু থেকে বলে আসতেছি আমি যে প্রত্যেকটা বিক্রিয়া, বায়োলজিক্যাল প্রত্যেকটা রিয়েকশন একটা করে এনজাইম থাকে, এনজাইমের সাথে একটা করে কোএনজাইম থাকে এই হেল্প করার জন্য। এখানেও সেম, প্রত্যেকটা বিক্রিয়া আমি যদি সিম্পলি চিনির সাথে পানি, এটা তো আমি আমার চোখেই দেখতেছি, কিন্তু চিনির সাথে যে আমি পানিটা গুলাইতেছি, এখানে আমি কিন্তু কোনো এনজাইম দিতেছি না, সো এটা সিম্পলি একটা চিনির শরবত হইতেছে। আমি ওখানে কিন্তু গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাবো না। গ্লুকোজ আর ফ্রুক্টোজটাকে যদি আমার আলাদা করতে হয়, তখন এখানে একটা এনজাইম যোগ করতে হবে, সেটা হচ্ছে ইনভার্টেজ এনজাইম। একইভাবে এই এনজাইমটা যোগ করে যদি আমি বিক্রিয়াটা ঘটাই, তাহলে একমাত্র আমি গ্লুকোজ আর ফ্রুক্টোজটাকে আলাদা করতে পারবো, মেশিনের সাহায্যে, অবশ্যই ল্যাবের সেট লাগবে, বাসায় আমি পারবো না। আর যদি আমি এনজাইমটা না দিই, সিম্পলি এটা একটা চিনির শরবত হবে। একইভাবে ম্যালটোজ এবং ল্যাকটোজের ক্ষেত্রে আমি যদি এনজাইমটা না দিই, এগুলো সিম্পলি একটা শরবত হবে, দুধের সাথে পানি মিশালে দুধ আর পানির মিশ্রণটাই হবে, কখনোই গ্লুকোজ আর গ্যালাক্টোজ আলাদা হবে না যতক্ষণ না পর্যন্ত আমি এনজাইমটা দিতেছি। সো এই হচ্ছে মোটামুটি ভাবে বিক্রিয়াটার কাহিনী, যে ডাইস্যাকারাইড থেকে আমি মনোস্যাকারাইডটা কিভাবে পাচ্ছি। ওকে, আচ্ছা, এতটুকু পর্যন্ত তো অনেকখানি বললাম, মোটামুটি ভাবে ডাইস্যাকারাইড একটা বেসিক আইডিয়া দিলাম তোমাদেরকে আমি। সো সবাই একটু আমাকে জানাও যে কারোর বুঝতে কোনো সমস্যা হইতেছে কিনা। অনেকগুলো কমেন্টস ইতিমধ্যে চলে আসছে, আমি একটু কমেন্টস গুলা দেখি। আচ্ছা, আগের কমেন্টস গুলো কি চলে যায় নাকি লাইভে? রিসেন্ট যে কমেন্টস গুলো আমি চোখের সামনে দেখতেছি সেটা হচ্ছে আপু ল্যাকটোজের সাধারণ সংকেত। আচ্ছা আচ্ছা, আবু বকর সিদ্দিকী ভাই, তুমি খুব সুন্দর আমার আগের কথাটা মিস করেছো। আমি ল্যাকটোজের সাধারণ সংকেত CnH2n বলিনি, এটা হচ্ছে মনোস্যাকারাইড। অর্থাৎ লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম মনোস্যাকারাইডের যে সাধারণ সংকেত সেটা, মনোস্যাকারাইডের সাধারণ সংকেত থেকে ডাইস্যাকারাইডের সাধারণ সংকেত আলাদা। ডাইস্যাকারাইডটা হচ্ছে C12H22O11, বা আমি যদি সংকেতে ফেলাতে যাই CnH2n-2 ও n-1 এরকম। আর মনোস্যাকারাইড মানে আলাদাটা দেখাইতে আমি ওইটা লিখছি, এটা ডাইস্যাকারাইডের না। আচ্ছা, আগের কমেন্টস গুলো আমি কেন দেখতে পাচ্ছি না? আচ্ছা, হ্যাঁ আসছে। আচ্ছা, সেরকম কোনো প্রশ্ন আমি দেখতেছি না। কোন বই থেকে পড়াচ্ছেন? হাসান স্যারের বই, অলরেডি উত্তর দিয়ে দিয়েছে জান্নাত, থ্যাংক ইউ। শোভা আপু কোথায় ক্লাস নিচ্ছে, মানে কোন অ্যাপসে? আমি এখানেই ক্লাস নিচ্ছি, আর অ্যাপস হচ্ছে, হ্যাঁ, প্রিমিয়াম ক্লাসগুলো হচ্ছে গিয়ে স্টাডি থিয়েটার অ্যাপসের মাধ্যমে, এমএসএফ প্ল্যাটফর্ম থেকেই হচ্ছে স্টাডি ওই প্রিমিয়াম ক্লাসের জন্য তোমরা এমএসএফ এর যে কোনো ক্লাস রিপ্রেজেন্টেটিভ কিংবা হচ্ছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর কিংবা হচ্ছে গিয়ে আইমান ভাইয়া যে আছেন, জনগণের আইমান ভাই, তার সাথে যোগাযোগ করতে পারো। আচ্ছা, এতটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু করে ফেলো। যারা জয়েন করেছো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। ওকে, সো আচ্ছা আপু, ম্যালটোজ কোথায় থাকে আবার একটু বলেন। ম্যালটোজ হচ্ছে কি স্বাভাবিক যে খাবার, আমরা যে ভাত খাচ্ছি, ভাতের মধ্যে সবসময় থাকে না, স্বাভাবিক যে কার্বোহাইড্রেট গুলো আমরা খাই গাছ বাদে,
মানে গাছের ছাল বাকল বাদে ম্যালটোসের স্ট্রাকচার না, সেলোবায়োসটা হচ্ছে স্ট্রাকচার, যেটা আমরা এখনই পড়বো। ম্যালটোস কোথায় থাকে সেটাও আমরা এখন পড়বো, তখন একটু ভালো মতন ক্লিয়ার হবে। ওকে, সো আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এবারে আসতেছে একদম প্রথম যে বর্ণনাটা, সুক্রোজ। আচ্ছা সরি, আমার মোবাইলটা ধাপ পাস করে পড়ে গেল এখন। ওকে, সুক্রোজ, এটা আমরা মাত্রই দেখে আসলাম যে সুক্রোজ ভদ্রলোক এখনো গ্লুকোজ এবং এখনো ফ্রুক্টোজ দ্বারা গঠিত। এখানে যদি আমরা দেখি, এ হচ্ছে এখনো গ্লুকোজ। গ্লুকোজের স্ট্রাকচারটা যদি আপনাদের মনে থাকে, স্বাধীনকে তো আমি আজকে পড়া ধরতে পারতেছি না, আমার তো আফসোসের শেষ নেই। ওকে তো আমি শাস্তি দিব ভাবছিলাম, ও আমাকে শাস্তির কথা বলছিল, লাইভে কান ধরে উঠবস পড়া না পারলে। ওকে থাকলে ওকে আমি জিজ্ঞাসা করতাম যে গ্লুকোজ এখানে কোনটা, ফ্রুক্টোজ এখানে কোনটা। যেহেতু জিজ্ঞাসা করার সুযোগ নেই, আমি বলে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে গ্লুকোজ। যারা হচ্ছে গিয়ে লাস্টের ক্লাসটা একটু মনে আছে, তারা ইজিলি আইডেন্টিফাই করতে পারবা। স্বাধীন পারবে না আমি জানি, অনেক ফাঁকিবাজ, মাঝে মাঝে একটু পড়াটা শিখে। তো এটা হচ্ছে গ্লুকোজ আর এটা হচ্ছে ফ্রুক্টোজ। এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুইজনের মাঝখান থেকে এখনো পানি টাটা বাই বাই করে গ্লাইকোসাইডিক বন্ধন গঠন করে সুক্রোজ ভদ্রলোককে তৈরি করতেছে। সো এবারে আসি বর্ণনাতে। আমি বর্ণনাগুলো তোমাদের লাস্ট ক্লাসে যারা ছিল তারা জানো, আমি বই থেকেই সরাসরি দিয়ে দিই, কষ্ট করে আসলে একই জিনিস হাতে লিখতে কষ্ট লাগে। এবং তার চেয়ে বড় কথা, আমি আজকে একটু না ভয়াবহ ব্যস্ত ছিলাম, আমি ওই যে হাসপাতালে ছিলাম। তো আমি হচ্ছে গিয়ে ফাঁকিবাজি করছি একটুখানি, যে আমি প্রায় করে থাকি। যে জিনিসগুলো দেখা যায় যে বই থেকে সরাসরি বোঝানো ইজি, সেগুলো আমি বইয়ের ছবিটাই তুলে দিই। আর অলরেডি হ্যাঁ বলে দিছি যে এটা হচ্ছে গিয়ে হাসান স্যারের বই। সো যদি আমরা সুক্রোজের বর্ণনাতে আসি, উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো সুক্রোজ, অর্থাৎ উদ্ভিদের যেই মিষ্টি বা চিনি জাতীয় বা অর্থাৎ স্বাভাবিকভাবে লেখা আছে প্রধান ডাইস্যাকারাইড, যেটা সবচেয়ে বেশি পরিমাণে যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলতেছি সুক্রোজ। এবং গঠন যেটা আমরা মাত্রই দেখে আসলাম, এখনো গ্লুকোজ এবং এখনো ফ্রুক্টোজ একসাথে যুক্ত হয়ে এখনো সুক্রোজ হয়। এতে এখনো পানি সৃষ্টি হয়ে বেরিয়ে যায়, এটা আমরা অলরেডি দেখে আসছি। চিনি হলো একটি সাধারণ সুক্রোজ, অর্থাৎ প্রতিদিন আমরা বাসায় যে চিনি খাই সেটা হচ্ছে সুক্রোজ। সুক্রোজেরই রূপ, মানে কঠিন রূপটা, স্ট্রাকচারাল রূপ না। অবশ্যই আমি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, আমি চিনির দিকে তাকালে দেখতে পাবো না যে একটা হাইড্রোজেন মাথা বের করে আছে, একটা অক্সিজেন মাথা বের করে আছে। তো পুরোটার যে ক্রিস্টাল চেহারাটা সেটা হচ্ছে আমরা দেখতেছি। এরপরে হচ্ছে একটা বাংলা লাইন, ইক্ষু এবং বিট থেকে চিনি পাওয়া যায়। ইক্ষু তো সবাই জানি, আখ, কোথাও কোথাও গ্যান্ডারি বলি, যেটা আমরা খাই, আমি নিজেও খাই, আমার পছন্দ। বিট হচ্ছে এটাও এক ধরনের সবজি, লাল রঙের হয়, সালাদে ইউজ করা হয়, সেখান থেকে চিনিটা পাওয়া যায়। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ই। আচ্ছা, এখানে একটা মজার একটা লাইন লেখা আছে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ই রিডিউসিং, কতটা আমি আমি আসলে দাগ টানতে পারি না, সরি, পাকার টাকা হয়ে যেতেছে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ই রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ রিডিউসিং সুগার নয়। এখন রিডিউসিং সুগার কি এবং রিডিউসিং সুগার নাটা কি? ফার্স্ট ক্লাস বলতেছি কেন, লাস্ট ক্লাসে অনেক সময় নিয়ে বুঝাইছিলাম হোয়াট ইজ, লাস্ট ক্লাস না লাস্টের 2 ক্লাস ধরে অনেক সময় নিয়ে বুঝাইছিলাম রিডিউসিং সুগার কি জিনিস, নন রিডিউসিং সুগার কি জিনিস। সো এখানে হচ্ছে কি একটু যদি সংক্ষেপে বলতে যাই তোমাদের মনে করানোর জন্য, রিডিউসিং সুগার কি এবং কেন সুক্রোজটা রিডিউসিং সুগার না। এখানে আমরা একটু দেখি, প্রথমে বলছিলাম যে রিডিউসিং সুগারটা কি। রিডিউসিং সুগার হচ্ছে সিম্পলি আমি যদি কোনো একটা জায়গাতে বিক্রিয়া ঘটাই, কোনো একটা সুগারে বা কোনো একটা কার্বোহাইড্রেট মলিকিউলে যদি আমি অ্যাটাক করি, সোজা বাংলা যদি অ্যাটাক করি, তখন যদি এখান থেকে কোনো কিছু মাইনাস হয়ে যায়, এনিথিং, কোনো কিছু যদি মাইনাস, যেহেতু বলতেছি আমি রিডিউসিং, মানে কিছু একটা রিডিউস হয়ে যাইতেছে, তখন আমি এই জিনিসটাকে বলতেছি রিডিউসিং সুগার। আর যদি সেই রিডিউসটা না হইতেছে, তখন আমি সেটাকে বলতেছি নন রিডিউসিং সুগার। এখন কথা হচ্ছে কার মাথায় কার থেকে কি রিডিউস হইতেছে। আচ্ছা, আমার নাক ঠান্ডা বরফ হয়ে আছে। সো আমরা যখন পড়েছিলাম কার্বোহাইড্রেট, তখন দেখেছিলাম যে কার্বোহাইড্রেটের শুরুর দিকটা কিটোজ এবং অ্যালডোজ এই 2 ধরনের সুগার থাকে, অর্থাৎ যেখানে কিটোন গ্রুপটা থাকে এবং যেই কার্বোহাইড্রেটে কিটোন গ্রুপ থাকে এবং যেই কার্বোহাইড্রেটে অ্যালডিহাইড গ্রুপ থাকে। সো এটা হচ্ছে কি ফ্রুক্টোজ, এখানে লেখা আছে বড় বড় করে, এই ভদ্রলোক হচ্ছে ফ্রুক্টোজ এবং এই ভদ্রলোক হচ্ছে গ্লুকোজ। এবারে দেখি এই জায়গাটাতে একটা কিটোন গ্রুপ আছে। কিটোন গ্রুপটা যদি আমরা মনে করার চেষ্টা করি, তাহলে দেখবো যে এই CO, এটা হচ্ছে গিয়ে কিটোন গ্রুপ।
আর অ্যালডিহাইড গ্রুপটাকে যদি আমরা মনে করার চেষ্টা করি, এই হচ্ছে গিয়ে আমার এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে CH ও, এই হচ্ছে আমার অ্যালডিহাইড গ্রুপ। এখানে একটা আরেকটা হাত হবে। সো এই হচ্ছে আমার কিটোন গ্রুপ এবং এই হচ্ছে আমার অ্যালডিহাইড গ্রুপ। এই কিটোন গ্রুপ যেই মনোস্যাকারাইডে থাকে সেটাকে, মনোস্যাকারাইড না অ্যাকচুয়ালি, যেই কার্বোহাইড্রেটে থাকে সেটাকে আমি বলতেছি কিটোজ, আর যেটাতে অ্যালডিহাইড থাকে সেটাকে আমি বলতেছি অ্যালডোজ। এবারে এইগুলোর কাহিনী কি, এই জিনিসগুলোর উপরে আসলে নির্ভর করে জিনিসটা কি আসলে রিডিউসিং হবে না নন রিডিউসিং হবে। যখন যৌগমূলক বুঝিয়েছিলাম তখন বলেছিলাম যে এই যৌগমূলকের কারণটা আসলে কি, কেন এটাকে আমরা আলাদা করে পড়তেছি। কারণটা হচ্ছে যখন কোনো অ্যাটাক হয়, বা ধরো বাইরে থেকে হচ্ছে গিয়ে এখানে কেউ একজন অ্যাটাক করলো, এনি কাইন্ড অফ মলিকিউলস হইতে পারে, এনি কাইন্ড অফ যৌগ হইতে পারে, কম্পাউন্ড হইতে পারে, যে কোনো কিছুই এখানে অ্যাটাক করলো, তখন যেটা হয় এই যে এখানের যে বন্ধনটা সিও, এটাকে যদি আমি একটু আলাদাভাবে, আচ্ছা, এখানে যে বন্ধনটা এখানে এসে অ্যাটাক করে, আর কোথাও কিন্তু অ্যাটাক করবে না, এখানেও অ্যাটাক করবে না, এখানেও অ্যাটাক করবে না, এখানেও অ্যাটাক করবে না, এখানে বা এখানেও অ্যাটাক, এখানে বা এখানেও অ্যাটাক করবে না। অ্যাটাকটা করবে কোথায়, এই যে যৌগমূলকটা যেখানে আছে সেখানে এসে অ্যাটাক করবে। আচ্ছা, অ্যাটাকটাকে যদি আমি একটু লাল রং দিয়ে দেখাই, এই জায়গাটাতে এসে অ্যাটাক করবে, এই জায়গাটাতে অ্যাটাক করে এই বন্ধনটাকে ভেঙে দিবে এবং একটা অক্সিজেনকে ফ্রিকিক মেরে বের করে দিবে। এই যে একটা অক্সিজেন কমে যাইতেছে, রিডিউস হইতেছে, যে কারণে একে আমি বলতেছি রিডিউসিং সুগার। একইভাবে অ্যালডিহাইডের ক্ষেত্রেও এখানে অ্যাটাক করে একটা OH কে বের করে দিবে, এইচটাকেও বাইর করে দিবে, OH ওকেও বাইর করে দিবে, OH বের করবে, অর্থাৎ এখানে এখানে অ্যাটাকটা করবে এবং OH কার্বন থেকে আলাদা হয়ে যাবে অ্যালডিহাইডের ক্ষেত্রে। অর্থাৎ এইটাও যেহেতু এখানেও OH-টাকে মানে যৌগমূলক থেকে একটা অংশ বের হয়ে যাইতেছে, সেজন্য এটাকে আমি বলতেছি রিডিউস হইতেছে, এটাকে আমি রিডিউসিং সুগার বলতেছি। অর্থাৎ রিডিউসিং সুগার আমি সেগুলোকেই বলতেছি যেখানে যদি বাইরে থেকে কোনো অ্যাটাক আসে, ওই যৌগমূলকের উপরে গিয়ে অ্যাটাকটা হয় এবং সেখানে দুই ভাগ হয়ে যায়, তারা এক ভাগ ফ্রিকিক মেরে বের হয়ে যায় আর এক ভাগ বসে থাকে। এই জিনিসটা ইজিলি ফ্রুক্টোজ এবং গ্লুকোজে হচ্ছে, যেটা আমরা দেখতেই পাচ্ছি, স্ট্রাকচারেই দেখতে পাচ্ছি যে এখানে যৌগমূলক দুটো কিটোজ এবং অ্যালডোজ, অ্যালডিহাইড এবং কিটোন, এই দুটো যৌগমূলকই একেবারে বাইরের সাইডে আছে, যে কারণে অ্যাটাক করাটা ইজি। এবারে যদি এইটাকে দেখি যে সুক্রোজে কি হচ্ছে, সুক্রোজের এটা 3D স্ট্রাকচার, 2D স্ট্রাকচার একই জিনিস, মানে জাস্ট 2D ফর্মে আঁকা থাকে আর এটা 3D ফর্মে। এখানে কিন্তু কোনো মুক্ত অ্যালডিহাইড বা কিটোন কিছুই নাই, এখানে একটা CH2OH আছে, এখানে একটা OH আছে, এখানে নর্মাল OH, অর্থাৎ কার্বোহাইড্রেটের যে পলিহাইড্রোক্সি কার্বোহাইড্রেট বলা হয়, যে এই যে পলিহাইড্রোক্সি স্ট্রাকচার গুলো আছে, কিন্তু কোনো CHO মুক্ত CHO নাই, কোনো মুক্ত CO নাই। অর্থাৎ এই দুইটা স্ট্রাকচারের কেউই কিন্তু এখানে নাই, এখানে ছিল তারা, এখানে একটা CHO ছিল, এখানে একটা CO ছিল, এই CHO আর CO থেকে একটা H2O বের হয়ে গেছে আর কি, এখনো পানি বের হয়ে একটা অক্সিজেন বাকি আছে, গ্লাইকোসাইডিক বন্ড এসে গেছে, অর্থাৎ জিনিস দুটো আটকাই গেছে। এই যে এই দুইটা যৌগমূলক ছিল, এদের মধ্যে বিক্রিয়া হয়ে একজন একজনের সাথে জোড়া লেগে গেছে। সো বাইরে থেকে যদি এখন অ্যাটাক হয়, এখানে কিন্তু অ্যাটাক হইতে পারবে না, কারণ এই জিনিসগুলাই আর নাই, যে কারণে বলা হইতেছে যে এরা নন রিডিউসিং সুগার, অর্থাৎ এরা রিডিউসিং না। এবার আমরা ব্যাখ্যাটাতে যদি আসি, সবাই একটু আমাকে বলো তো দেখি আমার ব্যাখ্যাটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা। আমি একটু কমেন্টস দেখে আসি, ব্যাখ্যাটা আমি একটু পরে পড়তেছি, সবাই একটু আমাকে বলো ক্লিয়ার হইতেছে কিনা, বা এতটুকু পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা। আমি একটু দেখি আর কারো কি কমেন্টস আসলো। আচ্ছা, শেষে থেকে আসি। আবু বকর সিদ্দিকী আপু, ক্লাসগুলো রেকর্ড রাখা হয় কিনা? আজকে থেকে তো বললাম বায়োলজির নতুন নিয়মের ক্লাস, সো হচ্ছে কি এটা তো এখানেই থাকবে, আর আগের ক্লাসগুলোর জন্য তোমরা হচ্ছে ক্লাস অ্যাম্বাসেডরদের সাথে যোগাযোগ করে নিও, সবগুলোরই রেকর্ড থাকে। সুইটি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আবাবিল ক্লিয়ার, আরশি ক্লিয়ার, রিয়া দাস ক্লিয়ার আপু, ভেরি গুড, থ্যাংক ইউ, বুঝলে খুবই ভালো, না বুঝলে অবশ্যই প্রশ্ন করবা। আচ্ছা, সুক্রোজ ভদ্রলোক, এখন বেচারাকে তো একটু সম্মান দিতে হয় তাই না?
ওকে, মারুফা শর্মা লিখেছে, আপু এনজাইম গুলোর নাম কি মাস্ট মনে রাখতে হবে? আমার বুকে তো নাই, এনজাইমের নাম মনে রাখার কোনো দরকার নাই, বইয়ে নাই, সেটা আমিও জানি। আমি তোমাদের জাস্ট এমনি জানার জন্য জানাইছি। আমার ক্লাসগুলো যদি তুমি আগে করে থাকো তাহলে এটা খুবই কমন জানার কথা, যে আমি অনেক কিছুই পড়ে যেগুলো বইয়ে নাই, কিন্তু পড়তে মজা লাগে, জানতে মজা লাগে। আমার নিজের কাছে জানতে মজা লাগে যে আম, জানি, আমি নিজেও যেহেতু জানতেছি, পোলাপাইনকেও একটু জানাই, সেই জন্য জানাইছি। মনে রাখতে হবে না, কিন্তু আগের কমেন্টস গুলা কোথায়? আচ্ছা, আগের স্লাইডটা আরেকবার দেখালে ভালো হতো। আগের স্লাইড, আচ্ছা এই যে এটা হচ্ছে গিয়ে দেখাইছিলাম। আগের স্লাইড কোনটা বলতেছে এটা আমি নিজেও জানি না। এটা খুব সম্ভবত দিলাম আগের স্লাইড। আচ্ছা, আমি কেন আগের কমেন্টস গুলো একটু পর পর হারিয়ে যাইতেছে, আমি একটু দেখে আসি। দাঁড়াও, আগে অনেকগুলো কমেন্টস আসছে। আচ্ছা, এইখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, আইমান ভাইয়া কমেন্টসে দিয়েছে, কমেন্টসে দেখুন, লিঙ্কগুলো পেয়ে যাবেন। যারা দেখতে চান আগের ক্লাসে, মানে আগের ক্লাস রিলেটেড জিনিসপাতি, তারা ওখানে একটু দেখেন। আগের স্লাইডটা দিচ্ছি, ক্লিয়ার? আচ্ছা দেখি, আমি একটু দেখিনি কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা না, এর নতুন কোনো কোশ্চেন আসে নাই। ওকে, হ্যাঁ আগের কমেন্টস গুলো হারিয়ে যায়, আমারও মনে হয়েছে। মানে আগের কমেন্টস গুলো হারাই যায় না, মানে আগের সময়ে চলে যায়। মানে আমি যখন রেকর্ডেডটা দেখবো, যখন যেই সময় যে কমেন্টসটা করা হয়েছে তখন সেটা আর কি দেখা যায়, এর বাইরে কমেন্ট বক্সে ঢুকলে দেখা যায় আর কি। ওকে, আচ্ছা আমরা তাহলে আবার শুরু করি। বোঝা যাচ্ছে যে সবাই বুঝতে পারছো। সো যেটা বুঝাইলাম যে কেন এটাকে আমরা রিডিউসিং সুগার বলতেছি, এবং কেন হচ্ছে কেন রিডিউস সুগার, কাকে রিডিউসিং সুগার বলতেছি, কেন বলতেছি, এবং কাকে রিডিউসিং সুগার বলতেছি না, কেন বলতেছি না। আচ্ছা একটু দাঁড়ান। ওকে, সো এবার আমরা যদি বর্ণনাটাতে আসি, তোমাদের বইয়ে যে জিনিসটা লেখা, আমি বারবারই বলি যে আমি তোমাদের বই থেকেই পড়াই, কারণ হচ্ছে গিয়ে বইয়ের বাইরে কিছু পড়াইলে সেটা তো পরীক্ষা খাতে লিখে দিয়ে আসতে পারবে না। বইয়েরটা বুঝলে তোমরা ইজিলি লিখে দিয়ে আসতে পারবে, এবং নিজেরাও বুঝতে পারবো। সেজন্য আমি বই থেকেই তোমাদেরকে সাধারণত বুঝাই। সো এবারে বইয়ের ব্যাখ্যাটাতে যদি আমি আসি, একই কথা আমি যেটা তোমাদের এতক্ষণ বুঝালাম সেটাই হচ্ছে এক লাইনে লেখা। কারণ সুক্রোজ তৈরির সময় দুটি মনোস্যাকারাইড মনোস্যাকারাইডের মুক্ত অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপের অস্তিত্ব নষ্ট হয়ে যায়। যেটা বললাম যে ওখানে মুক্তভাবে থাকে, কিন্তু এখানে এরা থাকে না। মুক্ত অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপের অস্তিত্ব নষ্ট হয়ে যাওয়ায় এর বিজারণ ক্ষমতা লুপ্ত হয়। এই জন্য এটিকে বিজারণ ক্ষমতাহীন চিনি বলে, বা নন রিডিউসিং সুগার বলে। এটাই হচ্ছে কি ব্যাখ্যাটা, যেটা আমি এতক্ষণ তোমাদেরকে বুঝলাম যে কেন নন রিডিউসিং সুগার বলা হচ্ছে সুক্রোজকে। তারপরে লেখা আছে সুক্রোজের গঠনটা। এখানে যদি আমরা দেখি, কই গেল, একইভাবে আগের ক্লাসে আমরা দেখে, যাদের মনে আছে তারা দেখবা যে গ্লুকোজের তিনটা ফর্ম আছে। একটা হচ্ছে কি একটা হচ্ছে কি ডি গ্লুকোজ, একটা হচ্ছে এল গ্লুকোজ। ডি গ্লুকোজের আবার দুইটা ফর্ম আছে, আলফা ডি গ্লুকোজ এন্ড বিটা ডি গ্লুকোজ। আলফা ডি গ্লুকোজটা হচ্ছে ভদ্র বাচ্চা গ্লুকোজ, মানে সবচেয়ে কমন স্ট্রাকচার, যেটা হচ্ছে আমরা নর্মালি এক্সাম্পল ইউজ করি, বা যে কোনো জায়গাতে, মানে মোট কথা এক্সাম্পলে যেটা আমরা ইউজ করে থাকি, সেই স্ট্রাকচারটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। সো এই সুক্রোজে এই আলফা ডি গ্লুকোজটাই ইউজ হয়। আলফা ডি গ্লুকোজটা আমরা দেখছিলাম যে এটার কাহিনীটা হচ্ছে, এখানে একটা ওএইচ উপরে থাকে, মানে নিচে থাকে, আর বিটা ডি গ্লুকোজে ওএইচটা উপরে থাকে। যারা হচ্ছে আগের ক্লাসে তারা ছিল, বা আগের ক্লাসটা দেখলেই, রিক্যাপ করলেই তোমরা এটা পেয়ে যাবে। এখানে আলফা ডি গ্লুকোজের 1 নং কার্বনের ওএইচ এবং বিটা ডি ফ্রুক্টোজের 2 নং কার্বনের ওএইচ আছে। বিটা ডি ফ্রুক্টোজ কি, এটাও ফ্রুক্টোজেও সেম 3 রকমের চেহারা থাকে, ডি ফ্রুক্টোজ, এল ফ্রুক্টোজ, অর্থাৎ ডেক্সট্রোরেটেটরি এন্ড লেবোরেটরি ফ্রুক্টোজ। আর ডি এর মধ্যে আবার দুইটা ভাগ, আলফা এবং বিটা। এদের মধ্যে বিটা ডি ফ্রুক্টোজের 2 নং কার্বনের ওএইচ থেকে এখনো পানি অপসৃত হয়ে যায়, ফলে কার্বন দুটির মধ্যে একটি গ্লাইকোসাইডিক বন্ধন, অক্সিজেন ব্রিজ তৈরি হয়ে সুক্রোজ সৃষ্টি হয়। তো সিম্পলি যদি আমরা দেখি, এখানে যদি আমরা 1 2 3 4 করে গুণা শুরু করি, এখানে হচ্ছে 1, তারপরে এটা 2 3 4 5 6 হোয়াটএভার, এদিক থেকে যাও, ওই দিক থেকে যাও। এখানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তারপর হচ্ছে 3 4 5 6।
অর্থাৎ এবং 1 এবং 2 এর মধ্যে এই বন্ধনটা হয়েছে, যেটা এখানে লেখা যে 1 নং কার্বনের OH এবং বিটাডির 2 নং কার্বনের OH থেকে এখনো পানি অপসারিত হয়ে যায়। এখানে পানিটা অপসারিত হয়ে এই যে অক্সিজেন বন্ড বা গ্লাইকোসাইডিক বন্ডটা গঠিত হইলো। এটাকে কিন্তু আমরা হাইড্রোজেন বন্ড বলতে পারি না। একটা মজার জিনিস দেখো, এখানে যদি একটা হাইড্রোজেন থাকতো তাহলে কিন্তু এটাকে আমরা হাইড্রোজেন বন্ড নাম দিতে পারতাম, কিন্তু হাইড্রোজেন না, এখানে একটা অক্সিজেন আছে, যে কারণে এটাকে আমরা হাইড্রোজেন ব্রিজ বলতেছি এবং হাইড্রোজেন ব্রিজ কেন বলবো, সরি, অক্সিজেন ব্রিজ বলতেছি এবং গ্লাইকোসাইডিক বন্ধনী বলতেছি। সুক্রোজটা এভাবে গঠিত হয়। এই এতটুকু পর্যন্ত হচ্ছে মোটামুটি ভাবে সুক্রোজের ক্যারেক্টারিস্টিক্সটা, যেখানে কয় অণু কি থাকে, কে থাকে, কেন এটাকে আমরা নন রিডিউসিং সুগার বলতেছি, এবং এদের গঠনটা যে কার 1 নাম্বারের সাথে কার 3 নাম্বার যুক্ত হইতেছে, আলফা বিটা কে কি আছে না আছে। এবং এটা আণবিক সংকেতটা এখানে লেখা আছে যে C12H22O11। তারপর একটা জিনিস লেখা আছে, এটা হচ্ছে বাংলা কথা, অর্থাৎ হচ্ছে ভূমিকা, উপসংহার এবং অবজেক্টিভের জন্য। সবুজ উদ্ভিদের পাতায় কার্বোহাইড্রেট সুক্রোজ হিসেবে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়। এটা হচ্ছে আমরা যখন শ্বসন, সালোক সংশ্লেষণ এই জিনিসগুলো পড়বো তখন এটা বুঝবো যে কিভাবে কার্বোহাইড্রেট কি তৈরি হয়ে কি হিসেবে পরিবাহিত হইতেছে। যেটা সিম্পলি এটা এই লাইনটাই সবচেয়ে সিম্পল লাইন, যে সবুজ উদ্ভিদের পাতাতে যে খাবার তৈরি হইতেছে সেখানে যে কার্বোহাইড্রেটটা তৈরি হইতেছে সেটা সুক্রোজ হিসেবে বিভিন্ন জায়গায় যাচ্ছে, এবং মধুর প্রধান কাঁচামাল হলো সুক্রোজ। না বললেও অ্যাকচুয়ালি এতক্ষণে সবারই জেনে যাওয়ার কথা, যেহেতু মিষ্টি বা গাছের মধ্যে যে চিনি বা মিষ্টি জাতীয় জিনিসগুলো থাকে সেগুলোই হচ্ছে সুক্রোজ। সো মধুর প্রধান কাঁচামালও হচ্ছে কি সুক্রোজ। এ হচ্ছে মোটামুটি ভাবে সুক্রোজের একেবারে বাহ্যিক যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সেটা। আচ্ছা, এগুলো তো অলরেডি বুঝাই আসছি। তোমরা যদি কারো কোথাও বসে সমস্যা হয় তোমরা সাথে সাথে কমেন্ট গুলো করো, আমি রিপ্লাই হচ্ছে গিয়ে দিয়ে দিব। ওকে, আমার চুল পাগলের মতন হয়ে আছে। আচ্ছা, সো এবারে আসতেছি আমরা সুক্রোজের উৎপাদন প্রণালী। এই উৎপাদন প্রণালীটা হচ্ছে কি ল্যাবে উৎপাদন প্রণালী। অবশ্যই গাছ নিশ্চয়ই এত কাহিনী করে উৎপাদন করে না, গাছ হচ্ছে খাবারের মাধ্যমে যেটা উৎপাদন হচ্ছে। বাট আমি ল্যাবে কিভাবে তৈরি করব, ল্যাবে যদি আমরা তৈরি করতে যাই, বা সিম্পলি চিনি কিভাবে তৈরি করে সেটাই হচ্ছে এটা। সো আমরা যদি প্রসেসটাতে যাই, এটা কিছুই না, এটা তোমাদের মনে হয় না ল্যাবে কখনো করাবে, আমাদের কখনো করায় নাই। ইক্ষুর রসে বা আখের রসে 15% সুক্রোজ থাকে, কিছু পরিমাণ জৈব অ্যাসিড থাকে, প্রোটিন এবং ফসফর জাতীয় পদার্থ থাকে, খুবই ভালো কথা থাকে। সো স্বাভাবিক ভাষায় প্রথমে হচ্ছে আখের যে রস সেটা কালেক্ট করা হয়। এই রসটাকে পরিশ্রুত করে এটার সাথে কলিচুন বা ক্যালসিয়াম কার্বনেট মেশানো হয়, মানে চুন মেশানো হয়। এর ফলে এই চুন কেন মেশানো হয়, এখানে দেখো কিছু পরিমাণ জৈব অ্যাসিড থাকে। এই জৈব অ্যাসিডটাকে প্রশমিত করার জন্য। চিনি কিন্তু অ্যাসিডিক না, চিনি খাইলে কিন্তু আমাদের কাছে মিষ্টি লাগে, এবং এটা কিন্তু যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে বা অনেক সময় শুনবা ডাক্তারদেরকে বলতে যে এই চিনির শরবতটা খাইলে হচ্ছে পেট ঠান্ডা থাকে, এরকম কিছু কথা, মানে এটা অ্যাসিডিক না, রাদার এটা অ্যাসিডটাকে একটু রিডিউস করে, শান্তি দেয়। সো এই অ্যাসিডটাকে রিডিউস করার জন্য এই ক্ষার মিশানো হয়, যেটা আমরা অলরেডি তোমরা কেমিস্ট্রিতে পড়লে জানা থাকবো যে অ্যাসিডটাকে রিডিউস করার জন্য আমরা ক্ষার মিশাই বা বাফার সলিউশন তৈরির জন্য, হোয়াটএভার ইট ইজ, স্বাভাবিক হিসাব। অ্যাসিড রিডিউস করার জন্য আমি এটাতে চুন বা ক্ষার মিশাই, এর ফলে অ্যাসিডটা প্রশমিত হয়ে যায়। আরো কি কি হয়, ফসফেট অধক্ষিপ্ত হয় এবং চিনির আর্দ্র বিশ্লেষণ বন্ধ হয়। আচ্ছা, এইটার মানে কি, আমি তো হচ্ছে গিয়ে এই যে রসকে পরিশ্রুত করার পর এর সাথে যে কলিচুন মিশালাম, খুবই ভালো কথা, এখানে কিন্তু জলীয় অংশও থাকে। অর্থাৎ ইক্ষুর রসে 15% সুক্রোজ, জৈব অ্যাসিড, প্রোটিন, ফসফেট তো থাকেই, কিছু পানিও থাকে। এই পানির সাথে কিন্তু আমরা দেখলাম যে সুক্রোজ পানির সাথে এই এনজাইমের প্রভাবে কিন্তু কন্টিনিউয়াস গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হইতে থাকে। এখন যদি এটাই হইতে থাকে তাহলে কিন্তু আমি সুক্রোজটা পাবো না। সুক্রোজটা যেন পাই এবং সুক্রোজটা যেন ঠিকঠাক মতো থাকে, বিক্রিয়াটা যেন বন্ধ হয়, সেজন্য চুনটা মিশানো। অর্থাৎ চুন মিশানোর অনেকগুলো কারণ, একটা হচ্ছে জৈব অ্যাসিডকে প্রশমিত করা, একটা হচ্ছে ফসফেট অধক্ষিপ্ত করা। ফসফেট কেন অধক্ষিপ্ত করবো, যেন আমি সলিড চিনিটা পাই, চিনি অর্থাৎ সলিড সুক্রোজটাকে পাই। এদের সাথে ফসফেট মিশানো থাকলে সেটা তো আর সলিড সুক্রোজ হচ্ছে না, এবং এই যে বিক্রিয়াগুলো সেগুলো বন্ধ হয়। আচ্ছা, আরশি জিজ্ঞেস করেছে পরিশ্রুত মানে কি। পরিশ্রুত মানে হচ্ছে গিয়ে এটাকে ছাকা। আমরা যদি তোমরা যদি ল্যাবে কাজ করে দেখে থাকবা যে ফিল্টার পেপার থাকে, ফিল্টার পেপারে ছেঁকে নিলে যে সলিড না, বিশুদ্ধ যে দ্রবণটা আসে, বা ফিল্টার্ড পরিশ্রুতকে ইংলিশে যদি আমি বলি ফিল্টার্ড, এটাকে আমি ফিল্টার করার পরে যে কলিচুন মিশানো হয় জিনিসটা থেকে সব ময়লা বের করার পরে। কারণ হচ্ছে গিয়ে চিনির আখের রস যখন বের করা হয় তখন হচ্ছে গিয়ে প্রচুর ময়লা থাকে। ময়লাগুলো অবশ্যই রসের ময়লা না, আখের গায়ের ময়লা, এটা তো একটা সলিড জিনিস,
মাটি থাকতে পারে, আঁশ থাকতে পারে, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছুই থাকতে পারে। তো এগুলো আমার ফিল্টার করে নিতে হবে আগে। ক্লিয়ার যেই সলিউশনটা সেটা লাগবে, আদারওয়াইজ আমি রিয়াকশনটা কিন্তু করতে পারবো না, মানে রিয়াকশনে ভুলভাল রেজাল্ট আসবে আর কি, করতে পারবো না তা না, ভুলভাল রেজাল্ট আসবে। সেটা এখানে লেখা যে প্রথমে এটাকে আমি ফিল্টার করব, ফিল্টার করার পরে চুন মিশাবো, চুন মিশাইলে সেটা হচ্ছে গিয়ে আমার অ্যাসিডটা প্রশমিত হবে, ফসফেট অধক্ষিপ্ত হবে, অর্থাৎ ফসফেটটা নিচে পড়ে যাবে, ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ফসফেট আকারে নিচে পড়ে যাবে। এবং এই যে আর্দ্র বিশ্লেষণটা, যেই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হওয়ার এই জিনিসটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সলিড সুক্রোজটা এবার আমার দ্রবণে থাকবে। অতঃপর এই দ্রবণটাকে আবার আলাদা করা হবে, আলাদা করে নিচের যে এটা এত কিছু ডিটেলস লেখে না, এই যে ফসফেটটা অধক্ষিপ্ত হলো, মানে মোট কথা যত তলানি পড়ছে সেই তলানিগুলোকে সরাই ফেলা হবে। তারপর সেই রসকে উত্তপ্ত করলে বেশিরভাগ ভেজাল ফেনা ও অধক্ষেপ আকারে আলাদা হয়ে যায়, বেশিরভাগ ভেজাল ফেনা ও অধক্ষেপ আকারে আলাদা হয়ে যায়। এটা হচ্ছে গিয়ে যদি কেউ কখনো চিনির কলে যাও তখন ইজিলি দেখা যাবে, এটা বিশাল বিশাল মেশিনে চিনি জাল দেওয়া হইতেছে, আখের রস জাল দেওয়া হচ্ছে, উপরে একটা প্রচুর ফেনা জমে এবং নিচেও একটা গাদ বলে বা তলানি জমে। ওই ফেনাগুলাকে মেশিন দিয়ে আলাদা করে ফেলে, শুধু সলিড সলিউশনটা নেয়, মানে লিকুইডটা নেয় এবং নিচের গাদটাকেও আলাদা করে ফেলে। এবারে পরিশ্রাবণ পদ্ধতিতে প্রাপ্ত পরিষ্কার রসকে নিম্নচাপে ঘনীভূত করলে সুক্রোজের স্ফটিক বা চিনি পাওয়া যায়। পরিশ্রাবণ পদ্ধতি কি? পরিশ্রাবণটাও এক ধরনের ফিল্টার পদ্ধতি, অনেকগুলো স্টেজ পার হয়ে ফিল্টারটা করা হয় আর কি। এটারও একটা মেশিন থাকে। এই চিনি যখন বড় আকারে চিনি তৈরি করবো তখন তো আমি ফিল্টার পেপারে চিনিটা করবো না, তখন হচ্ছে কি মেশিনের সাহায্যে ফিল্টারটা করবো। তো এই যে বিশাল একটা প্রসিডিওরের মধ্যে যায় ফিল্টারিং প্রসেসটা, সেটা কি পরিশ্রাবণ পদ্ধতি বলতেছি আমরা। আর তারপরে লেখা হচ্ছে, এরপরে যে পাইলাম সেই জিনিসটা কিন্তু থাকে হচ্ছে কি চিনির একেবারে ঘন একটা রস, বা আখের গুড় যে আমরা খাই, আখের গুড়টার লিকুইড যে ভার্সনটা এরকম একটা ঘন রস থাকে। তারপরে সেটাকে নিম্নচাপে ঘনীভূত করা হয়, অর্থাৎ প্রচন্ড রকমের প্রেশারাইজ করা হয়। প্রেশারাইজ করার ফলে এই লিকুইড জিনিসটা স্ফটিক, মানে ছোটবেলায় আমরা খেয়ে থাকতাম যে তাল মিষ্টি, অবশ্যই তাল মিষ্টি এটা না, তাল মিষ্টিটা যেরকম একটা বড় টুকরা আকারে থাকে, সেরকমের বড় টুকরা আকারে মানে স্ফটিক আকারে জিনিসটা জমা হয়, লিকুইড থেকে জিনিসটা কাইন্ড অফ স্ফটিক আকারে জমা হয়, যেটাকে এখানে লেখা আছে যে সুক্রোজের স্ফটিক পাওয়া যায়। এই স্ফটিকটাকেই তারপরে মেশিনের মধ্যে ভেঙে চিনির মতন গুঁড়া করা হয়। এই হচ্ছে মোটামুটি ভাবে চিনির তৈরির পদ্ধতি। এটা সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, এবং কোনো প্রশ্ন থাকলে জানাও। মানে সিম্পলি এটা হচ্ছে চিনি বা সুক্রোজ তৈরির পদ্ধতি, অর্থাৎ আমি প্রথমে আখের রস নিব, সেটার মধ্যে চুন মিশাবো, চুন মিশাইয়ে যা যা ভেজাল আছে সেগুলো এক দফা তলানি ফেলাবো, তারপরে রসটাকে নিয়ে জাল দিব, আরো যা যা ভেজাল আছে সেগুলো ফেনার তলানি আকারে পড়বে সেগুলোকেও সরাবো, তারপরে রসটাকে চাপ দিব, অর্থাৎ নিম্ন চাপে দিয়ে প্রচন্ড রকমের চাপে এটাকে ঘনীভূত করে স্ফটিক তৈরি করব। এই হচ্ছে আমার চিনি তৈরির পদ্ধতি। তোমাদের যদি কারোর শখ জাগে জীবনে, তারা হচ্ছে গিয়ে আখের রস কিভাবে বার করবো আমি জানি না, আখের রসের মেশিন থেকে রস এনে বাসাতে এটা বানাই দেখতে পারো, খুবই ইজি। অবশ্যই চিনি হবে না, চিন্তা করার কোনো কারণ নেই, গুড় হইতে পারে, গুড় পর্যন্ত হইতে পারে। চিনি হওয়াটা একটু টাফ, চিনি হইতে গেলে অনেক সময় লাগে, ততক্ষণে পুরো ছাই হয়ে যাবে। সো গুড় বানাইতে পারো তোমরা, 1 কাপ রস জাল দিলে 1 চামচের মতন গুড় হইলেও হইতে পারে, সেটাকে চিনি করতে গেলে 1/2 চামচের মতন চিনি হইতে পারে। সো কারণ মন চাইলে করতে পারো। আচ্ছা, দিশা সাহা লিখেছে ক্লিয়ার আপু, থ্যাংক ইউ। মারুফা স্বর্ণা, তুমি মানে একটা চিনির ছবি দিয়েছো, ঠিক আছে, ধন্যবাদ। সবার জন্য স্বর্ণা চিনি দিয়েছে, সবাই চিনি খেতে খেতে ক্লাস করো। ওকে, এবার আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে কি যে চিনির একটা ছবি দিলাম, চিনিগুলো কিন্তু হচ্ছে ক্রিস্টাল শেপে হয়। চিনি এবং লবণের মধ্যে তফাৎ, প্রচন্ড তফাৎ কিন্তু। আমরা যদি বাসাতে যদি চিনি থাকে, আমরা যদি আজকে একটু দেখি, চিনি এবং লবণ পাশাপাশি নিলে লবণ একেবারে মিহি গুঁড়া হয়, আর চিনি কিন্তু স্ফটিক, অর্থাৎ ছোট ছোট চারকোনা স্ফটিক আকার হয়। এটার স্ট্রাকচার। এটাকে আমি ভাঙলে গুঁড়া হবে, বাট সলিড সুক্রোজের স্ট্রাকচারটা এটাই, যেটা কাইন্ড অফ ক্রিস্টালের মতন একটা শেপে থাকে, দানাদার থাকে, সাদা রঙের থাকে। এখানে যে ছবিটা দিলাম এমনি ভদ্রতার খাতিরে দেখানোর জন্য, যেটা আসলে চিনি আর কিছুই না। এটাকে হচ্ছে কি লিখে দিলাম, যেটাকে ভাঙলে কি পাওয়া যায়, গ্লুকোজ পাইতেছি, ফ্রুক্টোজ পাইতেছি। আচ্ছা, তোমাদের হচ্ছে চিনির ক্যারেক্টার বইয়ে কিছু লেখা আছে, সেটার জন্য দিয়েছিলাম সব, আমি নিজেই ভুলে গেছি। যেটা সাদা, দানাদার, স্ফটিক আকার, মিষ্টি রং, আরো কি জানি লেখা আছে।
দাঁড়াও একটু দেখে নিই। আচ্ছা, এটা একটা গলনাঙ্ক দেওয়া আছে 188°C। লৌহ অ্যাসিডে সুক্রোজের জলীয় আদ্র বিশ্লেষিত হয়ে সমপরিমাণ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ অণু গঠন করে। আচ্ছা, জাস্ট এটা আদ্র বিশ্লেষণেরটা দেওয়া আছে, যেটা হচ্ছে এখানে নিচে দিয়ে দিছি। এখানে একটা দেখো, এখানে তোমাদের বই একটা মজার কথা লিখছি, সেটা হচ্ছে লৌহ অ্যাসিড। গুরু অ্যাসিড কিন্তু লেখা নেই। লৌহ অ্যাসিড বলতে যেটা খুবই মাইল্ড অ্যাসিড, অর্থাৎ এটা জাস্ট হালকা একটা বিক্রিয়া ঘটাবে। যদি আমি গুরু অ্যাসিড দিই বা HCl বা সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিই, যেটা হবে সেটা হচ্ছে পুরা জলীয় অংশটাই বের হয়ে যাবে, বের হয়ে জিনিসটা কালো হয়ে মানে পুড়ে যাবে আর কি। শুধুমাত্র কার্বনটা থাকবে। এটা অনেকেই পড়ে থাকবে তোমাদের বায়োকেমিস্ট্রি, হ্যাঁ বায়োকেমিস্ট্রি, মানে তোমাদের ওই বাংলা টার্ম ভুলে যাই এখানে বারবার, জৈব যৌগতে পড়ে থাকবা যে কার্বোহাইড্রেটের সাথে যদি আমি কার্বোহাইড্রেটের মধ্যে বা যে কোনো ধরনের জৈব যৌগে যদি আমি H2SO4 বা সালফিউরিক অ্যাসিড মিশাই, কার্বনটা আলাদা হয়ে যায়, অর্থাৎ জিনিসটা পুড়ে যায়। ওকে, এবারে আসি কাজে। আমার কার্সো হয়ে গেল, পাওয়া গেছে কার্সোকে। কাজে যদি আসি, সুক্রোজের কাজটা কি? শ্বসনের উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে শক্তি উৎপাদন করে। এটা কিন্তু শুধু মানুষ, গাছের না, মানুষের ক্ষেত্রেও, গাছের ক্ষেত্রেও মানুষের ক্ষেত্রেও শ্বসনে এটা ব্যবহার হয়ে শক্তি উৎপাদন করা, অর্থাৎ শ্বসনে এই সুক্রোজটাকে ভেঙে শক্তিটা উৎপাদন করা হয়। আমরা যখন শ্বসন পড়ব তখন এটা আরো ক্লিয়ার হবে। কোষের বিভিন্ন উপাদান বিশেষ করে পলিস্যাকারাইড সৃষ্টিতে ব্যবহৃত হয়। পলিস্যাকারাইড যখন আমরা পড়বো তখন দেখব যে কি আছে, গ্লাইকোজেন আছে, স্টার্চ আছে, এরকম এই যে পলিস্যাকারাইড গুলো, সেখানে হচ্ছে গিয়ে এগুলোকে ভাঙলে সুক্রোজ পাওয়া যায়। সুক্রোজকে অর্থাৎ মনোস্যাকারাইডের আগের স্টেজে সুক্রোজটা আসে আর কি। দেন আসতেছে ব্যবহার। বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয়। স্বাভাবিকভাবে চিনি আর কিসে ব্যবহৃত হবে? চিনি তো আর ঝাল তৈরিতে ব্যবহৃত হবে না, মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হবে। কনফেকশনারিতে ব্যবহৃত হয়। পরীক্ষাগারে অক্সালিক অ্যাসিড প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এটা তোমাদের শেখার কোনোই দরকার নেই, ভয়ঙ্কর জিনিস। ল্যাব প্রিপারেশন ছাড়া এগুলো করা সম্ভব না। অক্সালিক অ্যাসিড নামের একটা অ্যাসিড আছে যেটা প্রচুর কাজ করা হয় এই অ্যাসিডটাকে দিয়ে, তো অ্যাসিড তৈরিতে সুক্রোজ ইউজ করা হয়। স্বচ্ছ সাবান তৈরিতে ব্যবহার করা হয়। স্বচ্ছ সাবান হচ্ছে গিয়ে কসকো গ্লিসারিন সাবান আছে না, যে ট্রান্সপারেন্ট টাইপের সাবান, তো এই কসকো গ্লিসারিন সাবান টাইপের যে সাবানগুলা, আরো ক্লিয়ার অনেক সাবান আছে, ওগুলো তৈরিতে আর কি সুক্রোজটা ইউজ করা হয় স্বচ্ছতা টানার জন্য। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের সুক্রোজের কাহিনী। সবাই একটু আমাকে জানাও পরিষ্কার হয়েছে কিনা, ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে পড়াটা। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করো। ওকে, দেন আমরা আসতেছি সেলোবায়োসে। সেলোবায়োস হচ্ছে কি একই আরেকটা ডাইস্যাকারাইড, যেখানে হচ্ছে গিয়ে দুইটা মনোস্যাকারাইড অণু পরস্পর এই যে গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা আবদ্ধ হয়। এখানে আগের জন্য আমরা দেখছিলাম মনোস্যাকারাইড গুলো ছিল, একটা ছিল গ্লুকোজ এবং একটা ছিল ফ্রুক্টোজ, আর এখানে দুইজনই হচ্ছে বিটা গ্লুকোজ। অর্থাৎ আমরা যদি গঠনের দিকে যাই, এখানে লেখা আছে যে দুই অণু বিটা ডি গ্লুকোজ বিটা 1,4 লিঙ্কেজ দিয়ে সংযুক্ত হয়। এখন 1,4 লিঙ্কেজটা কি জিনিস? যেহেতু এটা আবারও গণা শুরু করি। এখানে গণাটা শুরু হবে হচ্ছে কি 1 2 3 4 5 6, এটা হবে 1, এটা হবে 1 নাম্বার। এই অণুটার জন্য এটা হবে 1 নাম্বার। আর এটাতে যদি আমরা গণা শুরু করি, এখানে 1 নাম্বার গণাটা কিন্তু শুরু হবে এখান থেকে, 1 2 3 4। এই 1 এবং 4 এটাই বুঝাইছে যে এই দুইজনই কিন্তু বিটা ডি গ্লুকোজ। এখানে ডিটা নাই, বিটা ডি গ্লুকোজ হবে আর কি। কি লিখলাম এটা আমি? এটা ডি, কেউই বুঝবে না, আমি নিজেও বুঝবো না, যাই হোক ধরে নাও এটা ডি। সো দুইটা গ্লুকোজ অণু এবং দুইটা বিটা ডি গ্লুকোজ অণু, অর্থাৎ এই যে এখানে দেখো এই জিনিসটা হচ্ছে উপরে, এটা কিন্তু হচ্ছে কি আলফা ডি গ্লুকোজের ক্ষেত্রে এটা ছিল নিচে, ওএইচটা এই জায়গাটাতে ছিল। যদি আমরা আলফা ডি গ্লুকোজের চেহারাটা একটু দেখে আসি, আমার কান ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, কই গেল? আচ্ছা, এই স্লাইডে হচ্ছে কি ওইটা নাই, 3D স্ট্রাকচারটা আগের স্লাইডে ছিল, সো ওখানে তোমরা দেখলে ক্লিয়ার হবে আর কি জিনিসটা। আচ্ছা আচ্ছা, দাঁড়াও 1 মিনিট। এখানে বোঝা যাবে না, এখানে তো হচ্ছে কি 3D স্ট্রাকচার নাই। ওকে, আচ্ছা আমি রংটা একটু ক্লিয়ার করে ফেলাই।
আচ্ছা, আলফা বিটার এই পার্থক্যটা তোমরা লাস্ট ক্লাসের যে স্লাইড সেটা দেখলে বুঝতে পারবা। এখানে যেহেতু ওই ছবিটা নাই, এটা নতুন একটা স্লাইড, সো এখানে ওটা ছাড়াই বুঝাই। এই হচ্ছে গিয়ে সেলোবায়োজের কাহিনী, যে এখানে দুইটা বিটা ডি গ্লুকোজ, একজনের 1 নাম্বার এবং একজনের 4 নাম্বার, দুইটাই একই জিনিস। 1 এবং 4-এর মধ্যে বন্ধন গঠিত হয় এবং এই ভদ্রলোক গঠিত হয়। সো আমি যদি বর্ণনাতে যাই, এখানে ওইটাই লেখা আছে যে 2 অণু বিটা ডি গ্লুকোজ 1,4 লিঙ্কেজ দিয়ে সংযুক্ত হয়ে সেলোবাস তৈরি করে, এবং সেলোবাস হচ্ছে গিয়ে ডাইস্যাকারাইড। এরা কোথায় পাওয়া যায় সেটা লেখা আছে যে সেলুলোজ বা লিগনিনের আংশিক ভাঙনের ফলে সেলোবায়োস তৈরি হয়। সেলুলোজ, লিগনিন এরা হচ্ছে পলিস্যাকারাইড। আমরা যখন পলিস্যাকারাইডটা পড়বো, স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, লিগনিন এরা হচ্ছে পলিস্যাকারাইড। তো সেখানে সেলুলোজ আর লিগনিনের আংশিক ভাঙন, পুরোপুরি ভাঙন কিন্তু না। পুরোপুরি ভাঙলে কিন্তু আমরা ওই সবার শেষে গিয়ে গ্লুকোজ ফ্রুক্টোজ পাবো, মানে মনোস্যাকারাইড পাবো। মনোস্যাকারাইডের আগের স্টেজ পর্যন্তটা হচ্ছে আংশিক ভাঙন। পুরা ভাঙনে তো মনোস্যাকারাইড আসবে, তো আংশিক ভাঙনে যতটুকু পর্যন্ত ডাইস্যাকারাইড, তো আংশিক ভাঙনে গেলে আমরা সেলোবায়োসটা পাবো। সো সেলুলোজ আর লিগনিন যেহেতু গাছে থাকে এবং গাছের ছাল বাকলে থাকে, স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি সেলোবায়োসটাও গাছের ছাল বাকলে থাকে। এখানে তারপর এটা লেখা আছে দুটি সদৃশ গ্লুকোজ অণু তৈরি হয়ে এখনো সেলোবায়োস গঠন করে, যেটা আমরা অলরেডি দেখছি। এর সংকেত এটা তো আমরা শুরুতেই পড়ে আসছি, C12H2O11। এটি একটি বীজাণুক্ষম চিনি, অর্থাৎ রিডিউসিং সুগার। এখন কেন এটাকে আমি রিডিউসিং সুগার বলতেছি? আচ্ছা, এটা যদি আমরা দেখি, এখানে যদি আমরা দেখি একজনের সিএইচও বা অ্যালডিহাইড অণুটা কিন্তু ইউজ হয়েছে, আরেকজনের অ্যালডিহাইড জিনিসটা কিন্তু ঠিকই আছে। আচ্ছা, আরেকটু ভালোভাবে যদি বুঝে, রংটা সরাই ফেলি। সুক্রোজকে আমরা নন রিডিউসিং সুগার বলছিলাম কারণ অ্যালডিহাইড, সরি, হ্যাঁ, অ্যালডিহাইড এবং কিটোন এই যৌগমূলকগুলা সুক্রোজের মধ্যে থাকে না। কিন্তু এখানে যদি আমরা দেখি, এটাকে আমরা 1 নাম্বার কার্বন ধরছি, অর্থাৎ এখানে এটা যেহেতু প্রোটাই গ্লুকোজ, 1 নাম্বার কার্বনে কিন্তু অ্যালডিহাইডটা থাকে। এই যেখানে যদি আমরা দেখি, এই হচ্ছে 1 নাম্বার অ্যালডিহাইডটা, যেখানে সেটাকে আমরা 1 থেকে ধরি। সো এই প্রথম জনের অ্যালডিহাইড মূলকটা ইউজ হইতেছে বন্ধন গঠনে, কিন্তু দ্বিতীয় জনের কিন্তু 1 নাম্বারটা এখানে 1, 2, 3, 4, অর্থাৎ দ্বিতীয় জনের এই 1 নাম্বারের যে অ্যালডিহাইড, সে কিন্তু মুক্ত অবস্থাতেই আছে, সে কিন্তু বন্ধনে ঢুকে নাই, মানে বন্ধনের মধ্যে কিন্তু সে ঢুকে নাই, অর্থাৎ সে মুক্ত অবস্থাতে আছে। আমি যদি এখন বাইরে থেকে অ্যাটাক করি, এখানে কিন্তু ইজিলি ভেঙে যাবে, অর্থাৎ বিজারণটা এখানে সম্ভব, রিডিউসটা সম্ভব। সেজন্য আমরা এটাকে রিডিউসিং সুগার বলতেছি। এটা হচ্ছে কেন আমরা সেলোবায়োসকে রিডিউসিং সুগার বলতেছি সেটার ব্যাখ্যা। সো ওটা এখানে লেখা আছে যে সেলোবায়োস একটি বীজাণুক্ষম চিনি বা রিডিউসিং সুগার, কোষ প্রাচীরের একটি গাঠনিক উপাদান, যেটা একটু আগেই বললাম। সেলুলোজকে আংশিকভাবে আদ্র বিশ্লেষণ করে যে ক্ষুদ্র ক্ষুদ্র একক ইউনিট গঠিত হয়, তাদের মধ্যে অন্যতম হচ্ছে সেলোবায়োস। বুঝলাম না, একই কথা 100 বার রিপিট করে কেন বইয়ে? আচ্ছা, সো একই কথা, শুরুতে যেটা লেখা আছে সেটাই আবার লেখা, যে সেলুলোজকে ভাঙলে ইমালসিন এনজাইম ও অ্যাসিডের প্রভাবে সেলোবায়োস ভেঙে 2 অণু গ্লুকোজে পরিণত হয়। আচ্ছা, ইমালসিন এনজাইম, এখানে দেখো এর আগে যে এনজাইমগুলোর নাম বলছিলাম সেগুলো তোমাদের বই নাই, শিখতে হবে না। এখানে যদি আমরা আসি, এই যে সুক্রোজের জন্য ইনভার্টেজ, ম্যালটোজের জন্য ম্যালটেজ, ল্যাকটোজের জন্য ল্যাকটেজ। আমি বলছিলাম যে এনজাইমের নামগুলো মোর অর লেস বিক্রিয়ার সাথে বা উপাদানের সাথে মিল রেখেই থাকে। সেরকমই এই এনজাইমের প্রভাবে হচ্ছে গিয়ে জিনিসটা, বিক্রিয়াটা হয়। এখানেও সেম, সেলোবায়োস থেকে বিটা ডি গ্লুকোজ 2 অণু হয় এবং এখানে ইমালসিন এনজাইমটা কাজ করে। আর ব্রোমিন পানি দিয়ে সেলোবায়োসকে জারিত করলে সেলোবায়োনিক অ্যাসিড তৈরি হয়। এটা তোমরা যখন জৈব যৌগ পড়বা সেখানে দেখবা, মানে এগুলো খুবই মজার বিক্রিয়া। ব্রোমিন অ্যাড করলে এক পাশের ওই অ্যালডিহাইডটা ভেঙে একটা ব্রোমিন যোগ হয়, তারপর সিওও যোগ হয়, যেহেতু ওই পানি, ব্রোমিন পানি অর্থাৎ ব্রোমিন যুক্ত পানি। সো ব্রোমিন এবং সিও যেহেতু যোগ হয় সেজন্য আমরা জিনিসটাকে সেলোবায়োনিক অ্যাসিড বলি। সিও যেহেতু অ্যাসিড মূলক,
আচ্ছা, এই হচ্ছে সেল বায়োসের কাহিনী মোটামুটি ভাবে। অর্থাৎ এটা বিটা ডি গ্লুকোজ দুইটা যুক্ত হয়ে এরা যুক্ত হয় এবং এটা রিডিউসিং সুগার। প্যাচ লাগায় না কেউ, সুক্রোজ রিডিউসিং সুগার না, সেলোবায়োসটা রিডিউসিং সুগার। কেন কি সেটা আমি বুঝিয়ে দিয়েছি। যারা এখন যুক্ত হয়েছে তারা এই ভিডিওটা রেকর্ডিং যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আগেরটা হচ্ছে গিয়ে দেখলেই বুঝতে পারবা। কাজে যদি আমরা যাই, কোষ প্রাচীরের একটি গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, যেটা অলরেডি আমরা বলে আসছি। এবার আসতেছে ম্যালটোজ। সেলোবায়োজ এবং ম্যালটোজের একই কাহিনী। ওইটাতে ছিল বিটা ডি গ্লুকোজ আর এখানে হচ্ছে আলফা ডি গ্লুকোজ। যে দুইটা আলফা ডি গ্লুকোজ পরস্পর এই গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা আবদ্ধ হইলে যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমি ম্যালটোজ বলতেছি। ম্যালটোজও কিন্তু রিডিউসিং সুগার। ম্যালটোজ কেন রিডিউসিং সুগার এই ব্যাখ্যাটা আমি বলবো না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। আচ্ছা, এখানে ম্যালটোজের বর্ণনাতে যদি আমরা আসি, ম্যালটোজও একটি ডাইস্যাকারাইড। এক অণু আলফা ডি গ্লুকোজ আলফা 1,4 লিঙ্কেজ দ্বারা যুক্ত হয়ে ম্যালটোজ গঠন করে। সাধারণত স্টার্চের আংশিক ভাঙনের ফলে ম্যালটোজ তৈরি হয়। এটা আংশিক রিডিউসিং সুগার। এর আণবিক সংকেত 12H22O11। এখানে দেখা গেছে যে ম্যালটোজকে ভাঙলে 2 অণু গ্লুকোজ তৈরি হচ্ছে। সো আমি এই চিত্রটাতে তোমাদেরকে বুঝাইছি সেলোবায়োসকে কেন আমি রিডিউসিং সুগার বলতেছি। একইভাবে একই ব্যাখ্যা ম্যালটোজের ক্ষেত্রেও যায়। সো তোমরা এই ক্লাসটা যদি বুঝে থাকো, এটা তোমাদের হোমওয়ার্ক। আমি যদি হোমওয়ার্ক পোর্শনে অ্যাড করি নাই, এখন করে দিব। ম্যালটোজকে কেন রিডিউসিং সুগার বলা হয়, সেটা আংশিক রিডিউসিং সুগার বলা হয়, সেটা হচ্ছে কি তোমরা চিত্রটা দেখে আগের ব্যাখ্যাগুলো শুনে বুঝে লিখবা। এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। আমি অবশ্যই এটার উত্তর বলে দিব যদি কেউ না পারো। আমার মনে হয় পারবা সবাই। এই আমাদের ম্যালটোজ গেল। সো মোটামুটি ভাবে এতটুকু পর্যন্ত আমাদের ডাইস্যাকারাইড শেষ। আচ্ছা, আচ্ছা, অলিগোস্যাকারাইডটা খুবই অল্প আমাদের, যদিও ক্লাস 1 ঘন্টা হয়ে গেছে। আমরা অলিগোস্যাকারাইডটা একটু পড়ে ফেলি। সো আমরা গত ক্লাসে পড়েছিলাম মনোস্যাকারাইড, আজকে পড়লাম ডাইস্যাকারাইড এবং এখন হচ্ছে কি আমরা অলিগোস্যাকারাইডটা দেখব। মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড যদি ভালো করে বুঝে থাকো, অলিগোস্যাকারাইডটাও খুবই ইজি বোঝার জন্য। মনোস্যাকারাইডে ছিল একটা কার্বোহাইড্রেট অণু, ডাইস্যাকারাইডে ছিল 2টা এবং অলিগোস্যাকারাইডে আসবে 3 থেকে 10টা। অর্থাৎ যে কার্বোহাইড্রেটে 3 থেকে 10টা পর্যন্ত মনোস্যাকারাইড অণু থাকে সেটাকে আমরা অলিগোস্যাকারাইড বলতেছি। এখানে আমি একটা এক্সাম্পল দিছি র্যাফিনোজের, যেখানে তিনটা মনোস্যাকারাইড অণু আছে। একটা হচ্ছে গ্যালাক্টোজ, একটা হচ্ছে গ্লুকোজ এবং একটা হচ্ছে ফ্রুক্টোজ। আচ্ছা, অলিগোস্যাকারাইডে সেরকম বিশেষ কিছু নাই, সেজন্য আমি একটু সবাইকে বলি। ডাইস্যাকারাইডে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা একটু প্লিজ করে ফেলো কমেন্ট বক্সে। যেটা বলছিলাম যে র্যাফিনোজ হচ্ছে এক ধরনের অলিগোস্যাকারাইড যেখানে তিনটা অণু ইউজ করা, তিনটা মনোস্যাকারাইড অণু ইউজ হচ্ছে। এখানে অনেকগুলো অলিগোস্যাকারাইড আছে, কোনোই দরকার নেই মুখস্থ করার, জাস্ট চেহারা দেখার জন্য দিছি যে এখানে 3 অণু অলিগোস্যাকারাইড, এটাও একটা 3 অণু অলিগোস্যাকারাইড। এটাকে বলতেছি আমরা নিওকেস্টোজ, এটাকে বলতেছি র্যাফিনোজ, এটা হচ্ছে গিয়ে 1 কেস্টোজ। সিম্পলি চেহারা দেখে যাও, কারোরই মুখস্থ করতে হবে না। এখানে কি এক্সাম্পল জাস্ট দেখাচ্ছি যে 3 এবং এটা হচ্ছে কি তিনটা মনোস্যাকারাইড অণু বিশিষ্ট অলিগোস্যাকারাইড, এগুলোকে আমরা বলি ট্রাইস্যাকারাইড। আর এরা হচ্ছে 1 2 3 4 1 2 3 4 5 5টা। এটা হচ্ছে 4 মনোস্যাকারাইড বিশিষ্ট অলিগোস্যাকারাইড, এটা হচ্ছে 5টা মনোস্যাকারাইড বিশিষ্ট। এটাকে আমরা বলি টেট্রাস্যাকারাইড, এটাকে বলি পেন্টাস্যাকারাইড। এখানে নামগুলো আছে, সিম্পলি জাস্ট এক্সাম্পল হিসেবে আমি দেখাই দিছি। 3 থেকে 10 পর্যন্ত যদি মনোস্যাকারাইড থাকে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে অলিগোস্যাকারাইড। এখানেও ওগুলোই লেখা আছে যে সকল কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে 3 থেকে 10টি মনোস্যাকারাইড অণু পাওয়া যায়, তাদেরকে অলিগোস্যাকারাইড বলে। একাধিক মনোস্যাকারাইড তাদের গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে পরস্পর যুক্ত থাকে, যেটা আমরা ডাইস্যাকারাইডে দেখে আসি যে এই যে এখানে একটা গ্লাইকোস্যাকারাইড বন্ড, এখানে একটা গ্লাইকোস্যাকারাইড বন্ড, দুইটা গ্লাইকোসাইডিক বন্ড। এখানে 2টা গ্লাইকোসাইডিক বন্ড আছে, এখানে 1টা 2টা 3টা 4টা গ্লাইকোসাইডিক বন্ড আছে। আচ্ছা, এখানে একটা মজার জিনিস বলি। উচ্চতর দক্ষতামূলক অবজেক্টিভে যদি কখনো আসে যে 10টা মনোস্যাকারাইড বিশিষ্ট কার্বোহাইড্রেটে গ্লাইকোসাইডিক বন্ড কয়টা, উত্তর হবে একটা কম, মানে 9টা। 3টার মধ্যে বন্ড আছে 2টা। 3 অণু বিশিষ্ট যে মনোস্যাকারাইড অলিগোস্যাকারাইড সেখানে 2টা গ্লাইকোসাইডিক বন্ড, 5 অণু বিশিষ্ট যে অলিগোস্যাকারাইড সেখানে 4টা গ্লাইকোসাইডিক বন্ড। নিশ্চয়ভাবে যাবে আর কি, যে কয়টা অণু গ্লাইকোসাইডিক বন্ড তা থেকে একটা কম। তো এইটা যদি অবজেক্টিভের জন্য আসে তোমার একটু মাথায় রাখো।
সো এটি এখানে লেখা যে গ্লাইকোসিডিক লিঙ্কেজ দ্বারা যুক্ত থাকে একটি মনোস্যাকারাইডের হাইড্রোক্সিল গ্রুপের সাথে অপর একটি মনোস্যাকারাইডের হাইড্রোক্সিল গ্রুপের সংযুক্তিকে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বলে। এটা অলরেডি আমরা পড়ে আসছি। অলিগোস্যাকারাইডকে তাদের আচ্ছা হ্যাঁ, হোমওয়ার্ক আমি বলে দিব দিশা, ক্লাসটা আরেকটু আছে, আর 2 মিনিটের মতন যাবে। অলিগোস্যাকারাইডকে তাদের মধ্যে বিদ্যমান মনোস্যাকারাইডের সংখ্যা দিয়ে শ্রেণীবিন্যাস করা হয়, যেটা আমি একটু আগে বললাম যে 3টা থাকলে ট্রাইস্যাকারাইড, 4টা থাকলে টেট্রাস্যাকারাইড, 5টা থাকলে পেন্টাস্যাকারাইড, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। এবারে তোমাদের বইয়ে 2টা এক্সাম্পল আছে, ট্রাইস্যাকারাইড এবং টেট্রাস্যাকারাইড। কোনো বর্ণনা নাই, সিম্পলি এক্সাম্পল আছে। একটা হচ্ছে র্যাফিনোজ, আর একটা হচ্ছে স্ট্যাকিওজ, আর হচ্ছে স্ক্যাডোরস। সো ট্রাইস্যাকারাইড হচ্ছে 3টা মনোস্যাকারাইড পাওয়া যায়, সেটাকে আমি ট্রাইস্যাকারাইড বলতেছি, এক্সাম্পল র্যাফিনোজ, যেটা আমি দেখা আসলাম, গ্যালাক্টোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ। এখানে একটা সূত্র বলতেছি, সরি, সমীকরণও দেওয়া আছে, যেটা আমরা সুক্রোজের ক্ষেত্রে পড়েছিলাম, যেটাকে যদি আমরা পানি যোগ করি তাহলে এখনো গ্লুকোজ, এখনো ফ্রুক্টোজ, এখনো গ্যালাক্টোজ পাবো। টেট্রাস্যাকারাইডে যেখানে 4টা পাইতেছি, এবং এটার একটা এক্সাম্পল দেওয়া আছে স্ট্যাকিওজ আর স্কার্ডোজ। স্ট্যাকিওজেরটা লেখা আছে এখনো গ্লুকোজ, এখনো ফ্রুক্টোজ, আর 2 অনু গ্যালাক্টোজ থাকে। সিম্পলি স্ক্যাডোজেরও আরেকটা স্ট্রাকচার, সেটা আমি এখানে আর দেই নেই, কারণ হচ্ছে এত জটিলতার মধ্যে যাওয়ার দরকার নেই, অলরেডি এই নামগুলো যথেষ্ট কঠিন, নাম মনে রাখতে পারলেই যথেষ্ট। এ হচ্ছে মোটামুটি ভাবে অলিগোস্যাকারাইডের কাহিনী। সো আমাদের মনোস্যাকারাইড শেষ হলো, ডাইস্যাকারাইড শেষ হলো, অলিগোস্যাকারাইড শেষ হলো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা পলিস্যাকারাইডটা পড়বো। কারোর যদি কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাসের উপর, আজকে ক্লাস এখানেই শেষ, আমি তোমাদের হোমওয়ার্কটা এখন বলে দিব। কারোর যদি আজকে ক্লাসের উপরে কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা একটু কমেন্ট বক্সে করে ফেলো। এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্কটা একটু এডিট হবে, একটা প্রশ্ন অ্যাড করবো আর কি আমি। ওকে, সো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, 4টা প্রশ্ন। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ডাইস্যাকারাইড বলতে কি বুঝো? সুক্রোজের গঠনগত বৈশিষ্ট্য এবং উৎপাদন প্রণালী লিখো। পারার কথা। সেলোবায়াজ ও ম্যালটোজের মধ্যে তফাৎ কি? এটাও পারার কথা, একটু মাথা খাটাই চিন্তা করলেই পেয়ে যাবা। ম্যালটোজকে আংশিক রিডিউসিং সুগার কেন বলে? যুক্তি দিয়ে বুঝাও, এটাও তোমাদেরকে একটু চিন্তা করে বের করতে হবে। অলিগোস্যাকারাইড বলতে কি বুঝো? উদাহরণ সহ এটা খুবই ছোট একটা প্রশ্ন। এই 4টা হচ্ছে তোমাদের প্রশ্নগুলো উত্তরগুলো লিখে তোমরা এমএসএফ এর এই যেই গ্রুপে তোমাদের লাইভটা হচ্ছে সেই গ্রুপেই সাবমিট করে দিবা। আমি দেখে তোমাদেরকে কমেন্টস করব। হ্যাঁ, যদি কোনো কারেকশন থাকে বলবো, কারেকশন না থাকলে সেটাও বলবো। সো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে। ওকে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে আবার। সবাই ভালো থেকো ততদিন পর্যন্ত। আশা করি আজকের ক্লাসে সবাই বুঝতে পারছো। যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়, কারণ অনেকেই পরেও দেখবা ক্লাসগুলা, সো রেকর্ডেড ভার্সনটা যখনই দেখবা সবাই হচ্ছে গিয়ে কমেন্ট বক্সে কোনো কোশ্চেন থাকলে লিখে দিবা, আমি চেষ্টা করবো সবার উত্তর দেওয়ার। এখন পর্যন্ত যত কোশ্চেন আসছে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি ভাবে উত্তর। আজকের ক্লাসে এই পর্যন্ত, সবাই অনেক ভালো থেকো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই, নমস্কার, আল্লাহ হাফেজ।